ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে অন পেজ এসইও, হ্যাঁ, ফুললি প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তো আমরা কি করছি, স্টার্টিং বেজ হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চটা করছি বা আমাদের নিশটাকে আইডেন্টিফাই করছি, সো দ্যাট আমরা ওই নিশ বা স্পেসিফিক ক্যাটাগরি বেজ আমরা আরও ইনডেপথে যেতে পারি। এরপর হচ্ছে ওইটাকে বেজ করে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, যেখানে আপনারা কেউই করেন নাই, মাত্র 2-3 জন ছাড়া। তো এরপর ওয়েবসাইটটাকে ক্রিয়েট করার পর এরপর হচ্ছে গতদিন আমরা কি করছি, কন্টেন্ট অপটিমাইজ করছি, কারণ আমার ওয়েবসাইটে ফার্স্টে কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ডের উপর বেস করে আমার কন্টেন্টটাকে জেনারেট করতে হবে। এরপর হচ্ছে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, লাইক আমি যেই কিওয়ার্ডের উপর বেস করে আমার আর্টিকেলটাকে লিখতে চাচ্ছি সেটা বেস আমার কন্টেন্টটা অপটিমাইজ আছে কিনা। সো সেই ব্যাপারটা আমরা গত ক্লাসে দেখছি। এখন নেক্সট স্টেপটা হচ্ছে, আমার কন্টেন্টটাকে তো অপটিমাইজ করছি, দ্যাটস গ্রেট, নো প্রবলেম। কিন্তু এই টেকনিক্যাল সেগমেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার এই অন পেজ এসিও, লাইক আমার ওয়েবসাইটের ভেতরের মানে প্রপার, সেটা পেজ বলেন, মিডিয়া বলেন, মিডিয়া আই মিন ইমেজ বলেন বা ভিডিও বলেন, যাই বলেন, সেটা স্লাইডও হইতে পারে, এনিথিং, হ্যাঁ, আমার ওয়েবসাইটের ভিতরের যত কিছু আছে সব জিনিসগুলোকে আমার এসিও অপটিমাইজ করতে হবে, যেটা কিনা অন পেজ এসিও। তো এই অন পেজ এসিও করার জন্য আপনার ওয়েবসাইটে যতগুলা পেজ আছে, যতগুলা পোস্ট আছে, সবগুলো জিনিসকে অপটিমাইজ করতে হবে। তো গতদিন আমি বলছিলাম ল্যান্ডিং পেজের কথা, যে একটা ল্যান্ডিং পেজ, সো প্রবলেম হইতেছে এই জায়গায় যে একটা ল্যান্ডিং পেজের মধ্যে সেভারেল থিংস যখন দিচ্ছি আমি, তখন আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিন্তু আমি কিন্তু অপটিমাইজ করতে পারতেছি না। আমার ওই ফুল একটা পেজকে কিন্তু একটা সেগমেন্টের উপরে কিন্তু আমাকে অপটিমাইজ করতে হইতেছে, ঠিক আছে? এই কারণে সো ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থাকলে তখন পসিবিলিটিসটা কি আরও বেড়ে যায় এবং কন্টেন্টও থাকে। আর এসিওর মেইন জিনিসটাই হচ্ছে কন্টেন্ট। উইদাউট কন্টেন্ট আপনার ওয়েবসাইট কখনোই র্যাঙ্ক করবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের অন পেজের জন্য অনেকগুলো চেকলিস্ট আছে। সো সেই চেকলিস্টগুলো আমরা পরে সিকোয়েন্স আকারে বলবো। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমরা একদম প্র্যাকটিক্যালি চলে যাব, আমরা আগে লিস্ট আউট করব না। তো ফার্স্ট প্র্যাকটিক্যালি চলে যেয়ে লাস্টে হচ্ছে আপনাদের এই সেগমেন্টগুলোকে একটু হাইলাইট করে দিব, যেন আপনাদের মাথায় থাকে যে কোন জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। প্লাস যারা এই ওয়ার্ডপ্রেস ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, তারাও যেন এই সেগমেন্টগুলোকে ধরে ধরে তাদের ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের কন্টেন্টগুলোকে এসইও করতে পারেন, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, ফার্স্ট স্টেপ আমার ওই যে আমি যেটা আপনাদেরকে কিন্তু বলছি যে ফরজ যেই কাজটা, সেটা হচ্ছে এই যে রিডিং এর থেকে যে টিক মার্ক দেয়া, যখন আমি ওয়েবসাইটটাকে ক্রিয়েট করব, ঠিক আছে, ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে স্টার্ট করব, তখন রিডিং এ যে ডিসকারেজ করে রাখতে হবে আমাকে। আর এই পারমার লিঙ্কে যে পোস্ট, এই দুইটা সেগমেন্ট আমাকে চুজ করে দিছি আমি আগে। এরপর তো আমার ওয়েবসাইটের কন্টেন্টও আমি সব কিছু আপলোড করছি, এখন আমার ওই কন্টেন্টগুলোকে আমি অপটিমাইজ করব। তো কন্টেন্টগুলোকে অপটিমাইজ করার জন্য আমার একটা প্লাগ ইন লাগবে, আমার একটা এই ওয়ার্ডপ্রেসের একটা প্লাগ ইন লাগবে। তো অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এই প্লাগ ইনটা ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য কথা বলতেছি, ঠিক আছে? তো প্লাগ ইন ইনস্টল করার জন্য খুব সিম্পল, গত দিনের মতো আমার অলরেডি আছে ওই প্লাগ ইনটা, বাট আমি আপনাদেরকে একটু আবার দেখাই দিই। সো অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যে হচ্ছে আমি এই সার্চ বক্সে এখানে জাস্ট ইয়স্ট লিখলি আমার চলে আসবে, ইয়স্ট এসইও, এটাও লেখা লাগবে না, জাস্ট আমি YOAST লিখবো, দেখবেন অটোমেটিকলি এটা চলে আসছে, চলে আসছে, ঠিক আছে? এই যে আমার ইয়স এসইও এই প্লাগইনটা, দেন হচ্ছে আমি কি করব, আমি এটাকে ইনস্টল করব। তো এখন যেহেতু এটা আপডেট চাচ্ছে, আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, সো ইনস্টল করছি, ইনস্টল করার পর অ্যাক্টিভ করব। তো এই ইনস্টল প্লাস অ্যাক্টিভ করার আগ পর্যন্ত এই আইকনটা কিন্তু আপনাদের এই এই ওয়েবসাইটের ভিতর কিন্তু এই আইকনটা কিন্তু আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনারা ইয়সটাকে কি করতেছেন, ইনস্টল করতেছেন। তো এই এসইও করার জন্য ওয়ার্ডপ্রেস বেস ওয়েবসাইটগুলোতে আরও দুইটা পপুলার প্লাগইন আছে এসইওর জন্য, ঠিক আছে? সো ওইগুলো হচ্ছে পরবর্তীতে ওয়েন ইউ থিঙ্ক যে লাইক আমি ইয়স্ট দিয়ে মোটামুটি অপটিমাইজ করতে পারি। সো এইখানে দেখেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 50 লাখ ওয়েবসাইটের মধ্যে এই প্লাগইনটা অ্যাক্টিভ আছে। তো এরকম অনেক হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট থাকতেই পারে যেই ওয়েবসাইটগুলোতে হয়তো এই প্লাগইনটা ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ নাই। এরকম অনেকের ওয়েবসাইট আছে যেটা ইনস্টল করা কিন্তু
অ্যাক্টিভ নাই। সো সেই সেন্সে তো বুঝতেই পারতেছেন এটা কতটা পপুলার। এই যে ক্লাস নেওয়ার সময় যদি এরকম এই যে 2-1 জন করে আসে, এটা খুবই ডিস্ট্রাকশন একটা ব্যাপার। তো এখন হইতেছে যে আমি আবার জয়েন না অ্যাকসেপ্ট না করলেও ঝামেলা। তো টাইমটা যদি ঠিক না থাকে তখন খুব ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের ইয়স ছাড়া আরো 2টা প্লাগইন আছে। আরো 2টা প্লাগইনের নাম, একটার নাম হচ্ছে অল ইন ওয়ান এসইও, যেটা হচ্ছে অলমোস্ট 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, দ্যাট মিনস 20 লাখ। ঠিক আছে, আরেকটা খুব রিসেন্ট একটা প্লাগইন, অনেক 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 বেশি পপুলার হয়ে গেছে, যেই প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এইটা ফ্রিতে ছিল। প্রত্যেকটা প্লাগইনেরই ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। তো আপনাদের ফ্রি ভার্সন গুড এনাফ কাজ করার জন্য। তো এইটা তো একদম ফুললি ফ্রি ছিল, বাট রিসেন্ট এটা আবার পেইডে চলে গেছে। প্রত্যেকটার সিস্টেম মানে লাইক আপনি একটা সিস্টেম ডেভেলপ করছেন, ওই সিস্টেমটাকে কিন্তু স্টার্টিংয়েই কিন্তু আপনি টাকা দিবেন না, মানে এমন না যে সাবস্ক্রিপশন কিনতে হবে। আপনি হচ্ছে মানুষের ইন্টারাকশন চাইবেন, ওই ইন্টারাকশনের উপর বেস করে আপনার ইউআই ইউএক্স, যেটা ইউজার ইন্টারফেস বা ঠিক আছে ওই জিনিসগুলো কি হচ্ছে আপনার আরো যেন বেটার হয়, সেটার জন্য হচ্ছে আপনি মানুষকে ফ্রিতে ফার্স্টে দিয়ে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে যখন দেখবেন যে আপনার ওই প্রোডাক্টগুলা মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড, তখন কিন্তু আপনি কিন্তু প্রাইস সিস্টেমটাই হচ্ছে এরকম করে গ্রো হয়। আচ্ছা, তো এই 3টা প্লাগইন আছে। এই 3টা প্লাগইনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে আর কি অ্যাক্টিভ। সো এবং খুবই ইজি আছে এই 2টা থেকে। তো পরবর্তীতে আপনারা চাইলে এই 2টা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। অলমোস্ট আমার এই প্লাগইন নিয়ে আর কথা এখানে বলার কিছু নাই, এটা আমি একটু এক্সট্রা বলে নিলাম আপনাদেরকে আরো 2টা। তো আমার ইয়োস্ট ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল করার পর এই যে আমার এসইওতে চলে আসছে। এবার আমার কি করতে হবে, আমার এই প্লাগইনটাকে একটু সেট আপ করতে হবে। ঠিক আছে, সো সেট আপ করার জন্য কিছু স্টেপ আছে, ওই স্টেপগুলো আমি একটু বলে দিচ্ছি। ইন ডিটেলস আমি যাইতেছি না। ইন ডিটেলস কারো জানতে ইচ্ছা করলে এই ইয়স্টের একটা ওয়েবসাইটই আছে, যে ওয়েবসাইটে আপনারা ব্লগ পাবেন, যে ওয়েবসাইটে আপনারা ভিডিও টিউটোরিয়াল পাবেন। ঠিক আছে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো টিউটোরিয়ালও ওদের ওয়েবসাইটে পাবেন। তো আপনারা আরো আরো ইন্টারেস্টেড হলে, আরো জানতে ইচ্ছা করলে আপনারা ওই জিনিসগুলো দেখবেন, আমি সামনে দেখাচ্ছি। তো এই এসইওর জেনারেল সেগমেন্টে হচ্ছে এই যে ড্যাশবোর্ড, মানে ইয়স্ট এসইওর জেনারেল সেগমেন্টের ড্যাশবোর্ড আছে। সো ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনার প্রবলেম, নোটিফিকেশন এগুলো শো করবে। এখানে একটা জিনিস দেখতেছেন, হিউজ এসইও ইস্যু, ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবটস। এই যে এই জিনিসটা কেন দেখাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে বিকজ অফ আমি এই সেটিংস থেকে এই এই রিডিংয়ে কি করে রাখছি, ওই যে ডিসকারেজ করে রাখছি। তো এই ইয়স্টের কাজ কি, ইয়স্ট এসিওর প্লাগইনটা হচ্ছে ওর কাজটা কি, এই ইয়স্ট প্লাগইনের কাজটাই হচ্ছে এসিও করা। এখন আপনি এসিও করবেন, আবার আপনি আপনার ওয়েবসাইটকে ব্লকও করে রাখবেন, তাহলে তো আপনার ওয়েবসাইট তো গুগল ক্রল করতে পারবে না। আর গুগল ক্রল না করলে কি করতে পারবে না, গুগল ক্রল না করলে আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্সও করতে পারবে না। তো এখন এই কারণেই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে, এটা এমন না যে এটা কোনো প্রবলেম। আবার আপনি যখন আপনার সব কিছু অপটিমাইজ হয়ে গেছে, এরপর সেটিংস থেকে যখন রিডিং থেকে আপনি ডিসকারেজটাকে উঠাই দিবেন, তখন কিন্তু আর এটা শো করবে না। তো আমি এটাও বলে নিলাম যেন আপনারা কনফিউজ না হন যে এটা আমার কি কোনো প্রবলেম কিনা। এরপর হচ্ছে ফিচার। সো ফিচারের মধ্যে এইখানে যে সেগমেন্টসগুলো আছে, রিডিবিলিটিটাকে আপনি অফ করে রাখতে পারেন, কারণ এক একজনের কন্টেন্ট লিখার ধাঁচটা এক এক রকম হবে। তো সেই ক্ষেত্রে এখানে রিডিবিলিটির কাজটা কি, মানে এসইওর ইন্ডিকেশন আছে এখানে, যে লাইক আপনি যে এসইও করতেছেন একটা পেজকে, অটোমেটিক এখানে অ্যানালাইসিস করে আপনাকে একটা ওরা মার্ক করবে 3টা ওয়ে, একটা হচ্ছে ব্যাড, গুড, বেটার, ইমপ্রুভ, এরকম টাইপের আর কি জিনিস থাকে। সরি, গুড, ইমপ্রুভ, ব্যাড, এরকম জিনিস থাকে। তো এই রিডেবিলিটি যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ওই কন্টেন্টটাকে ওই জায়গায় মার্ক করবে। আমার মার্ক করার দরকার নাই, কারণ কন্টেন্ট তো আমি আমার মতো করে লিখবো, ওইটাকে আমার এই প্লাগ ইন বেস লিখতে হবে এরকম না ব্যাপারটা। বাট আমি অপটিমাইজটাকে এই বেস করব, কারণ তাহলে হচ্ছে আমার সবগুলো সেগমেন্ট এখানে টাচ করা হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমার অন থাকবে, এটা অফ থাকবে। আর বাকি ট্র্যাকিং আমার অফ থাকতে পারে, বাকি জিনিসগুলো সব অন থাকবে। এখন কারো যদি কোশ্চেন থাকে যে এটার মানে কি, এটা কি, এই যে কোশ্চেন মার্কে ক্লিক করবেন, এই যে লার্ন হাউ টু এসইও অ্যানালাইসিস ক্যান হেল্প ইউর র্যাঙ্ক, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে yoast.com, এই যে ওদের ওয়েবসাইটে আপনাকে এখানে রিডিরেক্ট করে দিছে। এইখানে আপনারা A to Z এটার সম্পর্কে ইনফরমেশন পাবেন। সো যাদের এরকম ইনডেপথ ইনফরমেশন নেওয়ার দরকার বা জানতে ইচ্ছা করবে, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলার এই সেগমেন্টগুলা, এই সেটআপের এই সেগমেন্টগুলা আপনাকে পড়তে হবে। খুব সহজ। এই ফিচারের এখান থেকে এসে সেগমেন্টে কোশ্চেন মার্কে ক্লিক করলে এই যে লার্ন
এই সেগমেন্টে চলে যাবে। আচ্ছা, তো এটা নিয়ে আবার একটু আমি বলে নেই ওদের ওয়েবসাইটটা। এই যে দেখেন ওদের ওয়েবসাইটে অলমোস্ট লাইক মিলিয়নস অফ ভিজিটস হয়। এই যে দেখেন 2.10 মিলিয়ন, মানে 20 লাখ মানুষ প্রত্যেক মাসে এটা ভিজিট হচ্ছে। আরও বেশি হচ্ছে, সব তো আর এখানে শো করবে না, এটা তো অলরেডি আপনাদেরকে আমি বলছি। তো এই যে ওদের ওয়েবসাইটে এখানে হোমে গেলে আপনারা যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাবেন। এখানে ব্লগ আছে, এই যে এসিও ব্লগের মধ্যে আপনারা এখান থেকে এসিও সম্পর্কে আরও ইনডেপথ জানতে পারবেন। এরপর হচ্ছে এসিও ট্রেনিং নামের একটা সেগমেন্ট আছে, এই এসিও ট্রেনিংয়ের মধ্যে আপনারা ভিডিও টিউটোরিয়াল পাবেন। তো এখানে ফ্রি আছে, এখানে প্রিমিয়াম আছে। আমি ফ্রিতে যাব, ফ্রিতে যে গো টু এসিও একাডেমি, তো my.yos.com ওদের একাডেমির সেগমেন্টটাতে চলে আসবে। তো আমার এখানে তো অলমোস্ট লগ ইন করাই আছে, আমি লগ ইন করে দেখা দিই। খুব সিম্পল, জাস্ট সাইন আপ করবেন, একটা ইমেল আর পাসওয়ার্ড লাগবে, দ্যাটস ইট। তো এরপর লগ ইন করার পর আপনারা এখানে কোর্স দেখতে পারবেন। এই যে দেখেন স্ট্রাকচার ডেটা ফর বিগিনার্স, স্টার্ট দিস কোর্স, এই যে ফ্রি, মানে এটা করতে পারবেন। ব্লগ এডিটর ট্রেনিং, এরপর হচ্ছে এটা ফ্রি ট্রেনিং আছে। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স, কেউ যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কেও জানতে চান এই যে এই কোর্সটা করেও করতে পারবেন, যদি অলরেডি আই অলরেডি ডিসক্রাইব এভরিথিং এখানে যেগুলো আছে আর কি। এরপর ইয়স্ট এসিও ফর ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর, এটাও আপনার এখানে আছে। এসিও নিউজ, এসিও ফর বিগিনার্স, যেগুলো আমি শিখাচ্ছি সেই জিনিসগুলো আপনারা এখানে পাবেন। আর বাকিগুলো হচ্ছে এগুলা প্রিমিয়াম জিনিস, তো এগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। যেমন এইটাও আপনাকে দিছে ফ্রিতে। তো এগুলো আপনারা খুব সহজে চাইলে, এই যে ধরেন এই যে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, এই যে স্টার্ট দিস কোর্সে যাবেন। এই যে দেখেন এখানে এই যে চেকলিস্ট আছে, চেকলিস্ট বেস ইনডেপথ সাব ক্যাটাগরি আছে, এবং এখানে হচ্ছে ভিডিও শো করবে। একটু আসবে, টাইম নিচ্ছে, নেটটা স্লো কেন। এই তো চলে আসছে, এই যে Hello and welcome to the WordPress for Beginners course. ঠিক আছে, এবং ইন্টারেস্টিং আছে, বোরিং কিছু না। সো আপনারা ইন্টারেস্টেড হইলে এটাও করতে পারেন। তো আপনাদের একটা বিশাল জায়ান্ট একটা রিসোর্স আমি দিয়ে দিলাম, কারো যেন কোনো কনফিউশন এবং কোশ্চেন না থাকে। হ্যাঁ, আচ্ছা। সো এই গেল আমার সেট আপ ফিচার্সে। এবার ইন্টিগ্রেশনের মধ্যে আমার কিছু করার দরকার নেই, ওয়েবমাস্টার টুলসেও আমার কিছু করার দরকার নেই। এই গেল জেনারেল সেগমেন্ট। সার্চ অ্যাপিয়ারেন্সে যাব। সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে আমার জেনারেল, এই জেনারেলের মধ্যে আচ্ছা ওকে, এইখানে একটা জিনিস আছে। এখানে জিনিসটা হচ্ছে এরকম। সো এখানে দুই রকম শো করবে। দুই রকম বলতে আমি একটু সেটিংসে যাই, রিডিংয়ে যাব। ওকে, আর ওয়েবসাইটটাও আমি একটু ওপেন করি। এই যে ওয়েবসাইট মনে এটা। সো আমি রিডিংয়ে আসলাম। রিডিংয়ের মধ্যে এখানে একটা সেগমেন্ট আছে, ইয়োর হোম পেজ ডিসপ্লেস। সো আপনার যে হোম পেজটা হবে সেই হোম পেজটা কীরকম হবে, ইয়োর লেটেস্ট পোস্ট। যদি আপনি ইয়োর লেটেস্ট পোস্ট এই সেগমেন্টটা চুজ করে দেন, তাহলে কি হবে, আপনার এই হোম পেজে, যেটা হচ্ছে হোম পেজ event.asifrakib.com একটা সাবডোমেনে ক্রিয়েট করা, ঠিক আছে। সো এই ওয়েবসাইটটার মধ্যে কি হচ্ছে, সবার হোম পেজে, এই যে হোম পেজে আমি ধরেন মার্কেটিং সলিউশন এটাতে ক্লিক করলাম, এই যে আমার হোম পেজে চলে আসলো। হোম পেজে চলে আসলে কি দেখতে পাচ্ছি, আমি হোম পেজে চলে এসে এক একটা পোস্ট দেখতে পাচ্ছি। কেন, বিকজ অফ আমি এখানে চুজ করে রাখছি ইয়োর লেটেস্ট পোস্ট, মানে কোনো স্পেসিফিক পেজ ক্রিয়েট করা নাই, হোম নামের কোনো স্পেসিফিক পেজ ক্রিয়েট করা নাই। ইয়োর জাস্ট লেটেস্ট পোস্ট দিয়ে দিছে, মানে আমি যখনই একটা পোস্ট আপডেট করব তখনই আমার এই হোম পেজের নিচে চলে আসবে। সো এইরকম যদি আপনার ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই ক্ষেত্রে আপনি এই এসইওর সার্চ অ্যাপিয়ারেন্সে এই হোম পেজটাকে এইখানে আপনি অপটিমাইজ করতে পারবেন। এই এসইওর টাইটেল দিতে পারবেন এইখানে, আর এখানে এসইওর মেটা ডেসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে। এইখানে আপনি আপনার অর্গানাইজেশন নাকি পার্সন বেস এটাকে ইন্ডিকেট করতে পারবেন। আপনার অর্গানাইজেশন হলে অর্গানাইজেশনের নাম এবং লোগো দিতে পারবেন। তো এইখানে যে অ্যাক্টিভিটিসটা করবেন সেটা হবে কি, আপনার হোম পেজ, এই যে হোম পেজ, ঠিক আছে। এই হোম পেজ হবে হচ্ছে এইখানে অপটিমাইজ। আর যদি এই স্ট্যাটিক দেয়া থাকে, দ্যাট মিনস আপনার হোম পেজ হচ্ছে হোম পেজ নামের একটা পেজ যেটাকে আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন। আর এই পোস্ট পেজ, পোস্টটাকে আপনি কি করবেন, ওই যে ব্লগ, একটা ব্লগ সেগমেন্ট, আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। সো এই দুইটাকে আপনার কি করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে এই হোম পেজ আর পোস্ট পেজের আন্ডারে। সেই ক্ষেত্রে আপনাকে এইখানে এসে আর হোম পেজটাকে অপটিমাইজ করতে হবে না। কারণ কি, কারণ পেজের মধ্যে অলরেডি আপনার ওই হোম নামেরও পেজ আছে, ব্লগ পেজ আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, সার্ভিস আছে।
সার্ভিসেস আছে, রাইট? সো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজকে প্রত্যেকটা পেজের ভেতর যে অপটিমাইজ করতে হবে, যেটা আমরা সামনে দেখব। তো আমি আগে আগে বলে নিলাম, দুইটা জিনিস ক্লিয়ার করে নিলাম। তো এই জিনিসগুলা মানে এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে কিন্তু জানতে হবে। এখন আমি জানি অ্যাডিশনাল, দ্যাটস আমি জেনে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ এটা কিন্তু ডেভেলপমেন্ট সেগমেন্টে যাচ্ছে, ডিজাইনিং সেগমেন্টে যাচ্ছে। যারা ওয়েবসাইট ডিজাইন করেন তারা এই ব্যাপারগুলো হয়তো মানে ভালো মতো বুঝেন, প্লাস ওই সার্চ এসিওটাও যেন কম, মানে যদি ঠিকমতো বুঝতে পারেন তাহলে দুইটার কম্বিনেশনে খুব ভালো একটা আউটকাম বের হবে। সো এই গেল আমার জেনারেল। আর এটা হচ্ছে টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটর বলতে এই যে ধরেন আমি এখানে হুবার করলাম, কি লেখা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। এইখানে কি একটা পাইপ দেয়া না? সো এইখানে থাকবে হচ্ছে হাইফেনটা, কারণ এইখানে হাইফেন যদি আপনি চুজ করে দেন, এটা ম্যানুয়ালি করা হয়েছে, এই কারণে এই জিনিসটা শো করতেছে। কোথায় ম্যানুয়ালি করছি বলেন তো? এই যে দেখেন এসইও টাইটেলে কিন্তু দেখা যাচ্ছে হোম পেজের এখানে। আমি তো ওই মাউসটাকে যদি সরাই ফেলি তাহলে কিন্তু এই লেখাটা আর থাকবে না, এই কারণে আমি বলে দিচ্ছি। এই যে দেখেন হোম পেজের নিচে এসইও টাইটেল লেখা, কি লেখা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, পাইপ আসিফ আহমেদ রাকিব। তো এই যে আমার এই টাইটেলটা কি আমার হোমে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু। সো এটাই আর কি, যখন আপনি পোস্ট ইয়োর লেটেস্ট পোস্টটাকে অ্যাসাইন করবেন রিডিং এর মধ্যে, তখন আপনার হোম পেজটাকে হচ্ছে এইখানে এসে অপটিমাইজ করতে হবে। তো এই টাইটেল সেপারেটটা আপনি ডিফল্ট ভাবে এখান থেকে যে কোনো একটা আপনি ইন্ডিকেট করতে পারেন, বাট এসইও ফ্রেন্ডলি যদি আমি বলতে চাই সেক্ষেত্রে যে হাইফেন, তিনটা টাইপের হাইফেন, এই পাইপ, এটা বেশি ইউজ হয়। বাট আপনার টাইটেলের উপর ভিত্তি করে আপনি স্টার, এই যে এই আরও বিভিন্ন সিম্বলগুলোকেও চাইলে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপের মধ্যে পোস্ট, ইয়েস ইয়েস দুইটাই আমার থাকবে। দেন হচ্ছে পেজের মধ্যেও আমার দুইটা ইয়েস থাকবে। ওকে, সো স্পেসিফিক, এই স্পেসিফিক সেগমেন্টগুলো যখন যাবেন, যখন জেনারেলি এই কাজটা করছেন, এখানে কিন্তু সেভ চেঞ্জেস এটা দিবেন, নাহলে কিন্তু পরে আবার এটাতে যায়, এরপর যখন সেভ চেঞ্জেস দিবেন হবেন না কিন্তু, প্রত্যেকটা আলাদা আলাদা। সো আপনি সেভ চেঞ্জেস দিবেন এটাকে কমপ্লিট করলে। কন্টেন্ট টাইপে গেলে যদি এটা নো দেওয়া থাকে তাহলে সেভ চেঞ্জ মানে ইয়েস দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। এরপর হচ্ছে মিডিয়া, মিডিয়াতেও সেম ইয়েস থাকবে, সেভ চেঞ্জেস। ট্যাক্সোনমিসের মধ্যে হচ্ছে আমার ক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা সব ক্যাটাগরিজটা থাকবে নো। ট্যাগস এটাও থাকবে নো। এরপর হচ্ছে আমার ফরম্যাট, ফরম্যাটটা ডিসেবল, অথবা এখানে টেমপ্লেট থাকতে পারে। টেমপ্লেট মানে কি, এই ওয়েবসাইটটা যদি আপনি কোনো টেমপ্লেট দিয়ে ইউজ করেন বা ক্রিয়েট করেন, তখন এই টেমপ্লেটের সেগমেন্টটাও এখানে শো করবে, ওইটাও নো হবে। মানে কি, মানে হচ্ছে আমার এই ক্যাটাগরি, ট্যাগ আর ফরম্যাট এইগুলা আমার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না, মানে গুগলে ইন্ডেক্স হবে না, কারণ এগুলা ইন্ডেক্স হইলে ঝামেলা করে। ঝামেলা করে কারণটা আরেকটু আপনাদের অ্যাডভান্স লেভেলে যাইতে হবে, এরপর আমি একটু টাচ করে যাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন একটা ক্যাটাগরি এসইও, এসইওর আন্ডারে আমার 10টা কন্টেন্ট থাকতে পারে। এখন আপনি এই ক্যাটাগরিটাকে যদি ইন্ডেক্সে দেন, তখন গুগল কি হিসাবে ডিফাইন করে, গুগল এটাকে ডুপ্লিকেট করে নেয়। মানে এসইওর আন্ডারে আপনি কিওয়ার্ড রিসার্চ নিছেন, এই একটা আর্টিকেল, এসইওর আন্ডারে আপনি অন পেজ নিছেন, এটা আরেকটা আর্টিকেল, দুটো কিন্তু ডিফারেন্ট আর্টিকেল। কিন্তু এই ক্যাটাগরিটাকে যখন আপনি বা ট্যাগটাকে যখন আপনি সার্চ ইঞ্জিনে অ্যালাউ করবেন, তখন কি করে, ওই দুইটা পেজকেই গুগল একটা পেজ হিসাবে ইন্ডিকেট করে। কেন? ওই যে আপনার ক্যাটাগরিটার কারণে। দ্যাটস ওয়াই আমার এই ক্যাটাগরি, ট্যাগস এবং ফরম্যাট এটা এগুলো ডিসেবল থাকবে। আমার এগুলা অবশ্যই এগুলো দিয়ে আমি কাজ করব, কিন্তু এইটা আমার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না, সো দ্যাট গুগলের ওইখানে যেন আমার ওই যে সার্চ কনসোলে যেন প্রবলেমও না হয়। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এই গেল। দেন হচ্ছে আমার আর্কাইভস, আর্কাইভসও আমার ডিসেবল থাকবে। ডেটা আর্কাইভস এটাও ডিসেবল থাকবে। স্পেশাল পেজ এটা কিছু নাই, এটা যেমন আছে ডিফল্ট ওই রকমই থাকবে। দেন সেভ চেঞ্জেস, ব্রেড কামস এটা ডিসেবল, সেভ চেঞ্জেস। আরএসএস ফিড এটাতে কিছু নাই, এখানে কিছু করার দরকার নাই। এই হচ্ছে আপনার সেটিংস। আর সোশ্যালের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোকে এখানে কপি পেস্ট করে এখানে দিতে পারেন। প্লাস হচ্ছে এখানে অ্যাকাউন্টগুলোকে ইন্টিগ্রেটও করা যায়। এই যে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে এখানে এসে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলার আপনি লিঙ্ক দিতে পারেন। আর ফেসবুকের মধ্যে হচ্ছে এগুলো আপনি চাইলে ওই এপিআই ধরে, হ্যাঁ, এইটাকে আচ্ছা, ফ্রন্ট পেজ সেটিং, আপনি চাইলে এই ফ্রন্ট পেজটা আপনি যখন ফেসবুকে আপনার এই ওয়েবসাইটটাকে শেয়ার করবেন, তখন ফ্রন্ট পেজে এই ইমেজ কোনটা থাকবে, টাইটেল কোনটা থাকবে, ডেসক্রিপশন কোনটা থাকবে, এটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। টুইটারেও সেম। প্লাস হচ্ছে পিন্টারেস্ট, এটাতে হচ্ছে কি পিন্টারেস্ট কনফার্মেশন, এখানে আবার পিন্টারেস্টের সাথে ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করা যায়, তো আমাদের এগুলোর দরকার নাই এই সোশ্যাল সেগমেন্টে এটাই। এরপরে টুলস সেগমেন্টস আছে, যেই সেগমেন্টসটা একটু আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে একটা জিনিস,
সেই জিনিসটার নাম হচ্ছে এই যে ফাইল এডিটর, এইটার নামের একটা সেগমেন্ট আছে। সো আপনার যখন ওয়েবসাইটটা ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন এই সেটিংস থেকে রিডিং থেকে যখন কি করে দিবেন, ওই ডিসঅ্যালাউটাকে টিকমার্ক করে দিবেন, ডিসকারেজ ওই যে টিকমার্ক করে দিবেন, টিকমার্কটাকে উঠাই দিবেন সেভ করে। এরপর আরেকটা ব্যাপার আছে, এখানে বলে হচ্ছে রোবট টিএক্সটি। এই রোবট টিএক্সটি হচ্ছে একটা কোড, যেই কোডটা আপনার ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারে আবার ওপেন করে রাখতে পারে। ব্লক করে রাখতে পারে কেন? এই যে আমরা ওয়েবসাইটটাকে কাজ করতেছি আন্ডার কনস্ট্রাকশন, সো এই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আমরা হয় এই রোবট টিএক্সটিটাকে অফ করে রাখতে পারি, অথবা এই সেটিংস থেকে যে রিডিং থেকে যে আমি ডিসকারেজ করে রাখতে পারি, দুইটার থ্রুতেও করা পসিবল। তো আপনারা তো ওইটা করতেছেন, সামহাও যদি আপনাদের রোবট টিএক্সটিটাতে প্রবলেম থাকে, ডিসঅ্যালাউ করা থাকে, তাহলে কিন্তু ওয়েবসাইটটা যখন ইন্ডেক্স করতে যাবেন তখন কিন্তু ইন্ডেক্স হবে না। তো এইটা কিন্তু অ্যালাউ এর কোড। তো মানে আপনার ওয়েবসাইটটা গুগলে বটটা যেন অ্যালাউ হয়, আপনার ওয়েবসাইটটাকে যেন ক্রল করে আফটার কমপ্লিটিং ইয়োর অল ওয়ার্ক, সেই কোডটা হচ্ছে এইটা। এই যে ডিফল্টভাবে এই কোডটাই থাকে। সামটাইমস অনেকগুলো ওয়েবসাইটে ঝামেলা করতে পারে, এই কোড যদি ডিসঅ্যালাউ যদি করা থাকে সেই ক্ষেত্রে আপনার এই কোডটাকে এই রোবট টিএক্সটির এখানে আপনাকে কপি করে পেস্ট করতে হবে। সাপোজ এখানে নাই, রোবট টিএক্সটিটা কোডটা নাই, তো আপনাকে কোডটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। রোবট টিএক্সটি কোড লিখে সার্চ করলে এখানে চলে আসবে, এই যে রোবট টিএক্সটি, ওই যে দেখেন অ্যালাউ কোড, এই যে চলে আসছে। সো এই যে ডেভেলপার, এই যে google.com আছে, এরপর আরেকটা এই যে মজ আছে, নীল প্যাটেলার আছে, ব্যাকলিঙ্কও আছে, এরপর ইয়স্ট আছে, সব এখানে আরো বিভিন্ন বড় বড়, এই যে ইয়স্ট ওদেরটাও এখানে র্যাঙ্ক করছে। তো এই ওদের ওয়েবসাইটে রোবট টেক্সটি কোডটা আছে, আর আমি তো এখানে এই যে দেখাই দিলাম, ইউজার হাইফেন এজেন্ট কোলন স্টার ডিসঅ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন এজেক্স ডট পিএইচপি, এই কোডটা। সো এটা কোডটা এখানে দেওয়ার পর দেন হচ্ছে সেভ চেঞ্জেস, যদি থাকে তাহলে ধরার কোনো দরকার নেই, না থাকলে কথা বলতেছি আমি। ওকে, আর কিছু এখানে আমার করার কিছু নাই। আর প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে কি, এই ইয়স্টের প্রিমিয়াম ভার্সন আছে। সো ফ্রি ভার্সন দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল পেজগুলোকে মাত্র একটা ফোকাস কিওয়ার্ড নিতে পারবেন, বাট প্রিমিয়াম ভার্সন দিয়ে আপনি প্রত্যেকটা পেজে 4-5টা করে আপনি ফোকাস কিওয়ার্ড নিতে পারবেন। তো আমরা যেহেতু প্রিমিয়াম ভার্সন দিয়ে কাজ করতেছি না, সো ওগুলো আমাদের জানারও দরকার নাই, আমি জাস্ট অ্যাডিশনাল একটু বলে নিলাম। সো এইভাবে আমার অন পেজ এসইওর অ্যাক্টিভিটিসগুলো করার আগে আমাকে মাস্ট আমার এই প্লাগইনটা আগে সেট আপ করে নিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওকে, আচ্ছা, সো এই এই গেল আমার ডান, আমার সেট আপ করা। এইবার হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে একটা পোস্টকে কিভাবে অপটিমাইজ করবেন সেটা দেখাবো, পরে পেজে যাব আমরা। আচ্ছা, সো পোস্টে গেলাম, আমি অল পোস্টে গেলাম, এখান থেকে যে কোনো একটা পোস্ট নিব আমি। মোস্ট প্রবাবলি এগুলো আপনাদের মতো স্টুডেন্টদের মানে ব্যাচগুলোকেই দেখানো হয়েছে, এই যে এই 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 কন্টেন্টটা মনে হয় দেখানো হয়েছে। তো আমি ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা দিয়ে দেখাই, যেহেতু এটাই যে গ্রিন মার্ক দেখাচ্ছে, সো এটাকে আমি আর দেখাচ্ছি না, আমি এটা দিয়ে দেখাই। দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এটা কোনটা। চলে আসছে। ওকে, সো আচ্ছা, এইখানে হচ্ছে আপনার, তাহলে আমি একটা কাজ করি, আমার ওয়েবসাইট থেকে নিয়ে আসি, অথবা আমি ধরেন সার্চ ইঞ্জিন এসইও, এখানেরই কোনো আর্টিকেল আমি নিয়ে কপি করে পেস্ট করে দিই, ধরেন এটা দেখি। এরপর আপনাদেরকে একটু আমি দেখাই কিভাবে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। কি ব্যাপার, এখানে তো তেমন কিছুই নেই। ও আচ্ছা, মানে এখানে ভিডিও সিরিজ টাইপের করে দিয়েছে, না আমার এটা দরকার না, আমার দরকার হইতেছে কন্টেন্ট। আই থিঙ্ক মজারটার মধ্যে আমি পাবো। আচ্ছা হ্যাঁ, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। আমারটাও আনতে পারতাম, কিন্তু আমি জাস্ট এখান থেকে নিয়ে আসি। আমার ওইখানে আবার অনেকগুলা ইমেজ আছে, ইমেজও ম্যাটার। হাউ মাচ দিস গাইড ডু আই নিড টু রিড, এতটুকুই তো মনে হয়, আর আছে দেখি, না নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনারা আবার এরকম কপি করে পেস্ট করে দিয়েন না কিন্তু।
নিয়ে আসছেন। সো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার আর্টিকেলটা। আমি আর্টিকেলটা তো আগেই লিখছি, গত ক্লাসের কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমি আমার আর্টিকেলটাকে লিখে ফেলছি, রাইট? আচ্ছা, আর্টিকেলটাকে লিখছি, আর্টিকেলটার মধ্যে আমার এই যে টাইটেল হেডিং অনেক কিছুই থাকবে। তো ফার্স্ট হচ্ছে আমি এখন অপটিমাইজেশনে যাচ্ছি, অন পেজ অপটিমাইজেশনে আমি স্টেপ বাই যাচ্ছি, পরে আমি প্লাগ ইন দিয়ে কাজ করবো। আগে হচ্ছে আমার কন্টেন্টটাকে এখানে ঠিক আছে কিনা এই জিনিসটা আমরা দেখে নিব। সো ফার্স্ট হচ্ছে আমার টাইটেল। সো আমি কি করছিলাম, সবার ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। তো আমি এসইও নিয়ে একটা কন্টেন্ট লিখব, তো ওই এসইওর কন্টেন্টের জন্য আমি একটা কিওয়ার্ড নির্বাচন করছিলাম, যেই কিওয়ার্ডটা ছিল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল। ধরেন আরে কি বুঝলাম না, এটা চলে গেল কেন? সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল ফর বিগিনার। তো এইটা ধরেন আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড বা এসইও দিতে পারি আমি। তাহলে কি হইলো আমার, কেন আমি এসইওটাও দিলাম, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেই তো এসইও। এইটা দিলাম আবার কারণ এসইও দিয়েও মানুষ সার্চ করে, সার্চ ইঞ্জিন দিয়েও মানুষ সার্চ করে। সো দুইটাই যেন আমার প্রায়োরিটাইজ পায়। তো এইটা হচ্ছে আমার টাইটেল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল ফর বিগিনার। তো আপনার এরকম একটা কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড বেস হচ্ছে আপনাকে একটা টাইটেল লিখতে হবে। নট লাইক ডিজিটাল মার্কেটিং, নট লাইক এসইও, এরকম কোনো টাইটেল হবে না, এগুলো কোনো টাইটেল না, ঠিক আছে? টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে, ওই জাস্ট কোনো জায়গার থেকে কপি করে পেস্ট করে দিলে কিন্তু হবে না কিন্তু। তো এই গেল আমার টাইটেল, আমার ফার্স্ট প্রায়োরিটি টাইটেল। সো টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটাকে প্লেস করা, তো আমার টাইটেলের মধ্যে আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার হেডিং, হেডিংয়ের মধ্যে আমার কিওয়ার্ডটাকে প্লেস করা যদি পসিবল হয়, তবে কখনোই যেন না হয় জোর করে আমি ইউজ করতেছি। সো আমার এখানে টাইটেল আছে হচ্ছে কি, এই যে এটা হচ্ছে H2, এইটা হচ্ছে কি আমার টাইটেল। আমাকে দেখতে হবে আমার H1 কিন্তু আমার মাস্ট, আমার ইউজ করতেই হবে, এবং H1 এর মধ্যে আমার প্রেফারেবল কিওয়ার্ডটা যেন মাস্ট থাকে একবার। H2তেও একবার বা দুইবার আপনি ইউজ করতে পারেন। H2তে নট ম্যান্ডেটরি যে আপনাকে একবার ইউজ করতে হবে, 2-3 বার আপনি 4 বার ইউজ করতে পারেন। এরপরের H3, H4, H5, H6 ওগুলাতে আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারেন, যত ইচ্ছা, কারণ এখানে সাইজ আপনার ম্যাটার করবে। আপনি যখন এখানে H2 নিচ্ছেন তখন একরকম সাইজ হবে, আবার H1 যখন নিচ্ছেন তখন কিন্তু সাইজটা আবার বড় হয়ে যাবে, আবার H4 নিলে দেখেন কত ছোট। সো এইটা আপনার ডিফাইন করতে হবে আপনার যে কোন জায়গায় কোন জিনিসটা দরকার। তো আমি এখানে যে নিছি আমার টাইটেলটাতে, আমার টাইটেলটা কি H1 অটোমেটিক নিয়ে নিচ্ছে কিনা এটা আমি আমার চেক করতে হবে, ঠিক আছে? সো আমি ধরেন একটু আপডেট করলাম, আপডেটে দিয়ে আমি এটাকে একটু প্রিভিউতে যাব। এই ধরেন আমার ভিউ পোস্ট দিয়ে আমি একটু প্রিভিউতে যাই দেখার জন্য, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যেই টাইটেলটা দিচ্ছেন ওইটাই ডিফল্টভাবে H1 হিসেবে নিয়ে নেয়। সো আমাকে দেখতে হবে যে আসলেই এটা আমার H1 হিসেবে নিয়ে নিছে কিনা। সো এই যে আমার এটা টাইটেল, আমি টাইটেলটাকে এরকম মার্ক করব, রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, এই যে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গেলে এখানে আমি দেখতে পারবো, এই যে দেখেন H1 ক্লাস, মানে টাইটেলটা H1 হিসাবে এই থিমের সেগমেন্টটা অটোমেটিক সেট করা আছে, আমাকে নতুন করে আবার H1 লেখা লাগবে না। ওকে, অসম। সো আমার এটা টাইটেল হিসাবেও নিয়ে নিছে, H1 হিসাবেও নিয়ে নিছে। এরপরে আসি হচ্ছে আমার হেডিং, সাব হেডিং যেটা। সো এই হেডিং এর মধ্যে আমি H2 ইউজ করতে পারি, এটা H1 ইউজ করতে পারি, H3 ইউজ করতে পারি, ডিপেন্ড করবে, বাট সিকোয়েন্সটা থাকলে ভালো লাগবে, যে জায়গায় যে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা আমার H2 থাকলো, ঠিক আছে। আমি এই জায়গায় ওয়েলকাম টু ইয়োর এসইও লার্নিং জার্নি, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বারবার বললাম যে জোর করে যেন ব্যাপারটা না হয়। তো আপনি এখানে কন্টেন্ট লিখা হলো, কন্টেন্ট লেখার পরে এখানে আরেকটা সাবহেডিং আসলো। সো এটা ট্রাই করতে হবে যে আমার ওই কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি কিনা। দ্য বেসিক অফ এসইও, দ্য বেসিক্স অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, ধরেন এটা আমি একটু অ্যাড করলাম। এটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট হয় না, এরপরও আমি দিলাম আপনাদেরকে বুঝাতে আর কি। সো আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, এই কিওয়ার্ডটা কিন্তু আমার এখানে প্লেস করা হচ্ছে। এবার দেখেন আমি যে অ্যাক্টিভিটিসগুলো করতেছি, রাইট সাইডে একটা জিনিস ইয়স্ট এসইও কি রেড আইকন দেখা,
সো এখানে তিনটা আইকন থাকে, একটা হচ্ছে রেড যেটা হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট, এরপরে হচ্ছে আপনার অরেঞ্জ যেটা হচ্ছে ওকে, এরপরে হচ্ছে গ্রিন যেটা হচ্ছে গুড। তো আমাকে ট্রাই করতে হবে গুড এ নেয়ার জন্য, গ্রিন আইকনটাকে নেয়ার জন্য, ঠিক আছে। সো দেখেন আপনারা, আমি যখন আস্তে আস্তে কাজ করতে থাকবো তখন কিন্তু এটা আমার অটোমেটিক কিন্তু এই জিনিসটা কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে, দেখেন আপনারা। তো আমি ফার্স্টে টাইটেল অথবা H1 দুইটা আমার ডান, H2 এটাও ডান। ট্রাই করতে হবে আমার এই ফার্স্টের প্যারাগ্রাফ বা মোটামুটির মধ্যে আমার কিওয়ার্ডটা যেন প্লেস করা হয়, অ্যাগেইন জোর করে যেন না হয়। এরপরে আসেন হচ্ছে ইমেজ, ধরেন এই যে এই ইমেজটা, এই ইমেজটার অল্টার টেক্সটটা, মানে এইখানে যে ইমেজগুলো ইউজ করবেন ওই ইমেজের অল্টার টেক্সটেও যেন আপনার ওই প্রেফারেবল কিওয়ার্ডটা থাকে। তো অল্টার টেক্সট কোনটা? অল্টার টেক্সট আমি আগে একটু সহজভাবে আপনাদেরকে যদি বুঝাইতে চাই, সহজভাবে বোঝানোর জন্য ধরেন আমি এই যে এইখানে যে আপনি এই পোস্টের এখানে গেলাম, এখানে ধরেন এই যে ফিচার ইমেজ, যে ইমেজটা আপনি ইউজ করতে চাচ্ছেন ওই ইমেজটা যখন আপনি এখানে অ্যাসাইন করবেন, একটা পোস্টের জন্য যখন একটা ইমেজকে অ্যাসাইন করবেন, তখন এই গ্যালারিতে আসলে ওয়ার্ডপ্রেসের এখানে আসার পর আপনি এখানে এই যে টাইটেল দেখবেন। সো টাইটেলের মধ্যেও আপনি সুন্দর মতো এসইও টিউটোরিয়াল বা হ্যাঁ এসইও টিউটোরিয়াল দিব আমি, দরকার নেই আমার, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোর, আচ্ছা টিউটোরিয়াল একটা আইডি দিছি, হ্যাঁ এটাকে কপি করলাম, এই যে অল্টার টেক্সট এটাকে আবার আমি পেস্ট করলাম। সো এই অল্টার টেক্সটেও যেন আমার প্রেফারেবল কিওয়ার্ডটা থাকে, ডেফিনেটলি প্রত্যেকটা ইমেজে না, যেই ইমেজটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই অল্টার টেক্সটার কাজটা কি? অল্টার টেক্সটার কাজটা হচ্ছে এই আপনার ইমেজে যখন আপনি হুবার করবেন, দেখেন কি লেখা, হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই লেখাটা কোথা থেকে আসলো? অটোমেটিক কিন্তু আসে নাই। এই ইমেজের অল্টার টেক্সট হচ্ছে এইটা, এবং এই কন্টেন্টের টাইটেল কি, হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট। সো টাইটেলের সাথে আমার ইমেজের অল্টার টেক্সটটা মিলছে। সামটাইমস কি হয়, ওয়েবসাইটের ইমেজগুলো লোড হয় না, তখন যেন কেউ বুঝতে পারে ইমেজের থ্রুতে। প্লাস গুগল কিন্তু আপনার ইমেজ দেখা জীবনও বুঝবে না, গুগল বুঝে ইমেজের নামটা, যেটা হচ্ছে এই অল্টার টেক্সট, এই নাম দিয়ে গুগল আইডেন্টিফাই করে। যখন আপনি গুগলে সার্চ দেন এসইও, ওই এসইও রিলেটেড যে ইমেজগুলো আছে, গুগল কি মানে চোখ দিয়ে দেখে যে আমি এসইওর ইমেজগুলোকে দেখাবো আপনাদেরকে? ব্যাপারটা ও দেখে না, ও হইতেছে ফাইলের নাম বা ফাইল ওয়াইজ হচ্ছে আপনাকে দিচ্ছে। তো যারা আপলোড করছে তাদের হয়তো কন্টেন্টের সাথে রিলেটেড থাকে, পোস্টের সাথে রিলেটেড থাকে, পেজের সাথে রিলেটেড থাকে, অথবা ইমেজের নাম থাকে, এনি হাউ যে জিনিসটা গুগল আপনাকে তখন রিলেভেন্সি হিসাবে আপনাকে জিনিসগুলা শো করে। ঠিক আছে, কনসেপচুয়াল ওয়েতে বুঝতে হবে। তো আমার এই অল্টার টেক্সট আপনারা বুঝতে পারছেন, গ্রেট। এই গেল, হয়ে গেল আমার অল্টার টেক্সটটা। তো এইখানে হচ্ছে এই এই অল্টার টেক্সটটার নাম কি, এটা উপরে আছে, উপরে ব্লকের মধ্যে আই থিঙ্ক, এই যে। সো এইখানে হচ্ছে গাইড টু এসইও বেসিক্স, মানে এই ইমেজের নামটা, ওকে এটারও ইমেজের নাম অল্টার টেক্সট দেয়া আছে। তো এই গেল হচ্ছে আমার এইখানে। এরপরে আরেকটা সেগমেন্ট আছে যেটার নাম হচ্ছে পারমালিঙ্ক, পারমালিঙ্ক বা ইউআরএল। এটা কোনটা? এই যে এইখানে এই যে এইটাকে বলে হচ্ছে ইউআরএল বা পারমালিঙ্ক বা স্ল্যাগ। সো এইটাকেও আমার অপটিমাইজ করতে হবে বেইজ অন মাই টাইটেল, বেইজ অন মাই আমি কি জিনিসটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। কারণ গুগলে যখন আমি কোনো কিছু সার্চ দিচ্ছি, এই যে এসইও ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, এইটা লিখে যে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কি আসলো? সার্চ দেওয়ার পর হচ্ছে এই যে দেখেন ahref.com/blog/SEO টিউটোরিয়াল, এই যে এইটা হচ্ছে স্ল্যাগ বা ইউআরএল বা পারমালিঙ্ক, এই জিনিসটা প্রায়োরিটাইজ। এরপর এটা হচ্ছে টাইটেল প্রায়োরিটাইজ, এরপর হচ্ছে মেটা ডিসক্রিপশন প্রায়োরিটাইজ। সো এই তিনটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিসই আমাকে আমার প্রেফারেবল কিওয়ার্ড বেস হচ্ছে আমাকে অপটিমাইজ করতে হবে। তো এই পোস্টের ইউআরএলটাকে কই পাবেন? এই যে দেখেন পারমালিঙ্ক, এটা এই যে যদি না দেখেন এই পারমালিঙ্কে ক্লিক করলে এই যে চলে আসছে ইউআরএল স্ল্যাগ। তো এইটাতেও যেন আপনার ওই কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট থাকে। সো এসইও সার্চ ইন অপটিমাইজেশন টিউটোরিয়াল, ঠিক আছে, বাস হয়ে গেছে। আপনার যদি এখানে ধরেন এই যে আমি পেস্ট করে দিছি, শুধু এইটাই কিন্তু দিছি, এটা অটোমেটিক ও প্রত্যেকটা ওয়ার্ডের পর হাইফেন দিয়ে নিবে। কিভাবে? এই যে দেখেন আমি এন্টার না,
আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে দিলাম, এবার আমি আবার অন করলাম, এই যে দেখেন ও নিয়ে নিছে অটোমেটিক। বাস গ্রেট, আমার ডান, আমার হয়ে গেল পার্মা লিঙ্কে এই গেল। এরপর হচ্ছে এখানে নর্মালি ক্যাটাগরি তো সেট করবেন, যে ক্যাটাগরির জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি সেটা তো আপনি এখানে সেট করবেন। ওকে, সেটাও করছেন। সো ক্যাটাগরি সেগমেন্টও ডান, আমার ফিচার ইমেজও ডান। ট্যাগস চাইলে আপনারা সেট করতে পারেন, ট্যাগ চাইলে ইউজ করতে পারেন, নট ম্যান্ডেটরি, নট নেসেসারি যে আপনাকে ইউজ করতেই হবে, এটা ম্যাটার করে না অতটা। এটা হ্যাশট্যাগের মতো, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট আর কি এইখানের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে। এই গেল। এরপরের আরও কিছু সেগমেন্টস আছে, যেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। তো ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং ব্যাপারটা কি, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম গতদিন কন্টেন্ট অপটিমাইজেশনের সময় পিলার অফ কন্টেন্টের ক্ষেত্রে। তো এই যে দেখেন চ্যাপ্টার ওয়ান এসইও 101। তো আপনার এরকম আপনি একটা আর্টিকেল লিখছেন বিশাল, তখন আপনার এই কন্টেন্টের সাথে আবার আপনার ওয়েবসাইটের রিলেটেড কন্টেন্টটাকে আপনি লিঙ্ক করে দিবেন, দ্যাট ইজ কল ইন্টারনাল লিঙ্কিং। মানে আপনার ওয়েবসাইটের মধ্যেই যখন আপনি লিঙ্ক করবেন সেটা কি হয়ে যাবে, সেটা ইন্টারনাল লিঙ্কিং হবে। তো এই যে ধরেন চ্যাপ্টার এসইও 101, এটা নিয়ে আপনার একটা আর্টিকেল আছে। সো এটাকে আপনি যেরকম ডাবল ক্লিক করে পুরোটাকে কপি করলেন, কপি করে হচ্ছে মার্ক করলেন আই মিন, এরপর হচ্ছে যে এটাকে শিকল বা দড়ি যে জিনিসটা এখানে সাইন দেখাচ্ছে সেটাকে আপনি দিলেন। এরপর যেই ওয়েবসাইটটার সাথে আপনি লিঙ্ক করাইতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে নিলেন, নেয়ার পর এখানে ওপেন ইন নিউ ট্যাব দিলেন, আর নো ফলো, ডু ফলো, লিঙ্ক জুস এগুলো আমরা শিখবো অফ পেজে, ঠিক আছে। সো এটা দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম, গ্রেট। তো আমার ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেছে। ইন্টারনাল লিঙ্কিং মানে এই এই কন্টেন্টের সাথে যেটা লিঙ্ক করা আছে সেটা আমার ওয়েবসাইটেরই কোনো একটা কন্টেন্টের সাথে, এটাকে বলে ইন্টারনাল লিঙ্কিং। আর এখানে যে ধরেন আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আমি কাউকে রেফার করব, মানে ধরেন আপনি এসইও নিয়ে কন্টেন্ট লিখছেন, ওইটার মধ্যে কোনো একটা সেগমেন্টে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে যেটা আপনি উইকিপিডিয়াতে কি করতে চাচ্ছেন, ওই জিনিসটা মানুষকে নিতে চাচ্ছেন রেফারেন্স হিসাবে। সেক্ষেত্রে আপনি ওই ওই ওয়েবসাইটের উইকিপিডিয়ার যে লিঙ্কটা দিলেন, দ্যাট ইজ কল এক্সটার্নাল লিঙ্কিং বা আউটবাউন্ড লিঙ্ক। মানে আপনার ওয়েবসাইট থেকে যখন মানুষ বাইরে চলে যাবে, তো এইটার রেশিও কিন্তু মানে মানে থাকবেই না, অথবা খুব সীমিত থাকবে, কারণ কখনোই কেউ চাইবে না তার ওয়েবসাইট থেকে মানুষ অন্য জায়গায় যাক। আমি যত বেশি ইন্টারনাল লিঙ্ক করতে পারি, অবশ্যই রিলেভেন্সি না থাকলে কিন্তু তাহলে কিন্তু পরে কিন্তু ওই অডিয়েন্স কিন্তু জীবনে আর আসবে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক। ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে কাইন্ডলি বলবেন। তো এইগুলা হচ্ছে আমার মোটামুটি আমার আমার যে কন্টেন্টটা, হ্যাঁ, সেই কন্টেন্টটাকে অপটিমাইজেশনের চেকলিস্টগুলা। তো এইগুলা আমি ইন জেনারেল সেন্সে আমি কি করলাম, সর্ট করলাম। তো আপনারা যারা ওই প্লাগইন ছাড়া কাজ করতেছেন তারা এরকম করে প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজকে অপটিমাইজ করবেন। এই অপটিমাইজ করতে কিন্তু আমার কোনো প্লাগইন লাগে নাই কিন্তু। এইবার আসেন হচ্ছে আমি প্লাগইনে যাব। তো আমি যখন এই যে প্রত্যেকটা কন্টেন্টের নিচে, সেটা পেজ হোক সেটা পোস্ট হোক, প্রত্যেকটা পেজ বা পোস্টের নিচে গেলে আমি ইয়োস্ট এসইও নামের এই সেগমেন্টটা দেখব, যদি আমার ওয়েবসাইটে ইয়োস্ট এসইওটা ইনস্টল করা থাকে। ইনস্টল করা না থাকলে কিন্তু কিন্তু দেখতে পারবো না। ইনস্টল করা প্লাস অ্যাক্টিভ থাকতে হবে। সো এই ইয়োস্ট এসইওতে আসবো, আসার পর এইখানে আমাকে ও এই জিনিসটাকে একটা ওভারভিউ দিবে, মানে আমি যা লিখছি ওটার এগেনস্টে ডিফল্টভাবে একটা ওভারভিউ দিবে যতক্ষণ না আমি এখানে অপটিমাইজ করতেছি। তো ডেস্কটপ ভিউতে হচ্ছে এরকম শো করবে, এই যে ডেস্কটপ ভিউতে এরকম শো করবে। তো দেখেন এখানে মার্কেটিং ডট ডট চলে আসে, এটাকে বলে এক্লিপস। এক্লিপস মানে হচ্ছে আপনার এখানে একটা লিমিটেশন আছে টাইটেলের জন্য, এখানে মেটা ডেসক্রিপশনের জন্য একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো যখন আপনি ক্রস করবেন তখন কি হবে, এই জিনিসটা গুগলে আপনার ওই সার্চের রেজাল্টে কিন্তু শো করবে না। ধরেন এই যে ও শো করতেছে, এটাও এসইওর একটা সেগমেন্ট। এই কারণে দেখেন প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু শো করতেছে, ওরটা আবার শো করতেছে না, ও আবার অতটা প্রায়োরিটি দেয় নাই। ওর হিসাবটা হচ্ছে আমার টাইটেলে আমি যে জিনিসটা ইউজ করতে চাচ্ছি ওইটা আমি ইউজ করব, আমার এখানে বেশি হোক সমস্যা নেই। কিন্তু ওরা কিন্তু আবার দেখেন এখানে এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ডট ডট আসতেছে না। ওকে, আচ্ছা। তো এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এই ডট ডটের ব্যাপারটা মাপতে পারবেন হচ্ছে, আমি এই যে এটা দেখাই দিচ্ছি, যেটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে এসইআরপি, এসইআরপি, এরপর হচ্ছে sim.com। তো এইখানে হচ্ছে আপনাকে একটা প্রিভিউ বেস সেগমেন্ট থাকবে যেটাতে আপনি
দেখতে পারবেন যে কীরকম টাইটেলের মধ্যে আপনার জিনিসগুলা গুগলে শো করবে। পিক্সেলস আছে এখানে ম্যাটার করে। আমি যদি বলি যে ধরেন 72 ক্যারেক্টার, সাপোজ আমি বললাম টাইটেলের মধ্যে 72 ক্যারেক্টার আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই টাইটেলটার মধ্যে আপনারা 72 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, তাহলে আর ডট ডট আসবে না। আগামীকালকে একজন কি করলো, 72 ক্যারেক্টারের মধ্যে লিখলো, তার হয়ে গেল, এখানে ডট ডট আসতেছে না। ঠিক আরেকজন 72 ক্যারেক্টার লিখছে কিন্তু তার এখানে ডট ডট আসতেছে। কেন? কারণ সে বড় হাতের ওয়ার্ডগুলা ইউজ করছে। সো এখানে ব্যাপারটা এরকম না ক্যারেক্টার শুধু ম্যাটার করে, এখানে পিক্সেলও ম্যাটার করে, মানে একটা ক্যারেক্টারের পিক্সেল পর্যন্ত ম্যাটার করে। সো এক্সাম্পল বেস আমি ধরেন এই টাইটেলটা নিয়ে আসি, তাহলে আপনারা জিনিসটা আরেকটু ক্লিয়ার হবেন। এই কারণে আমার কাছে কোনো ধরাবাঁধা নিয়ম নাই 72 ক্যারেক্টারের মধ্যে করতে হবে এরকম না জিনিসগুলো। আপনার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেরকম। এই যে ধরুন আমি এখানে লিখলাম, কি লিখছি আমি এখানে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল ফর বিগিনার। এই যে আমার টাইটেলটা দেখাচ্ছে এখানে কত 580 পিক্সেল, এখানে 496 পিক্সেল পর্যন্ত গেছে, মানে আরো আমি অলমোস্ট 80 পিক্সেল আমি ইউজ করতে পারবো। সো ধরেন দিলাম ওকে, নো প্রবলেম। আমি এখানে লিখলাম ধরেন ডিজিটাল, আচ্ছা ডিজিটাল লিখলাম শুধু, ধরেন এই যে ডিজিটাল শুধু লিখলাম। আর মার্কেটিং লিখলে তো এই যে দেখেন মানে এখানে অটোমেটিক ডট ডট চলে আসছে। সো ধরেন আমি ডিজিটাল লিখলাম, ডিজিটাল লিখছি না, আমার এখানে কিন্তু ডট ডট আসতেছে না। আচ্ছা এবার চলেন আরেকটু জিনিস দেখি, এবার আসছে। এবার কেন দেখেন এবার ডট ডট চলে আসছে, আমি কিন্তু লিখছিলাম ডিজিটালি, কিন্তু আগে লিখছি এখনো ডিজিটালি লেখা, ডট ডট চলে আসছে। কারণ কি? কারণ দিস অল আর ক্যাপিটাল। সো স্মল ক্যাপিটাল এটা হচ্ছে এই পিক্সেলে ম্যাটার করে। তো এই যে আমি এই কারণে এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আপনারা এই ওয়েবসাইট থেকে সুন্দর মতো এখানে আপনাদের টাইটেলটাকে এখানে বসায় দেখতে পারবেন যে এটা কি ডট ডট আসে কি ডট ডট আসে না। ক্লিয়ার? প্লাস এখানে ইউআরএল আছে, ইউআরএলটাও যদি মানে আপনার অত বড় জীবনেও হবে না, ডেফিনেটলি এটা অপটিমাইজ হবে। আর মেটা ডেসক্রিপশনও সেম, নর্মালি হচ্ছে 160 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে বসায় আপনি আপনার মতো করে এখানে দেখবেন 990 পিক্সেলের কথা বলতেছে। তো অ্যাপ্রোপ্রিয়েট বেস এখানে হচ্ছে আপনাকে লিখে দেখতে হবে ডট ডট আসে কিনা। আর যদি মনে হয় আমার এই ডেসক্রিপশনটা আমার লেখা উচিত, সেটা ডট ডট আসুক আর যাই আসুক সমস্যা নাই, ইউ ক্যান ইউজ দিস থিং। নট ম্যান্ডেটরি যে আপনাকে ওই সেগমেন্টের মধ্যেই অপটিমাইজ করতে হবে। ওই সেগমেন্টের মধ্যে অপটিমাইজ করতে হলে আপনাকে অনেক ভালো কন্টেন্ট লিখতে জানতে হবে, মানে একটা সুন্দর একটা কন্টেন্টকে সামারাইজ করে একটা এস্টিমেটেড নাম্বারের উপর যদি আপনাকে লিখতে হয় অনেক বেশি স্টাডি করতে হবে। ইফ ইউ হ্যাভ টাইম দেন গো ফর দ্যাট, আদারওয়াইজ আপনি চাইলে আপনার মতো করে ইউজ করতে পারেন। ওকে, সো মোটামুটি আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম। এইবার আসেন হচ্ছে আমরা এই ইয়স্টের প্লাগইনটা নিয়ে একটু অপটিমাইজ করি। এখানে কি লেখা দেখেন, ফোকাস কি ফ্রেজ। তো এইখানে আপনি যেই কিওয়ার্ডটাকে নির্বাচন করছেন বা যেই কিওয়ার্ড বেজ আপনি কাজ করতেছেন আপনার ওয়েবসাইটে, ওই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। সো আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল। তো আমি শুধু টিউটোরিয়াল রাখবো, আমার বিগিনার রাখার দরকার নাই। ইভেন তো আমি এসইও সেগমেন্টটাও রাখবো না, দিলাম। এই দেখেন আমার এটা অরেঞ্জ হয়ে গেছে, এই যে অরেঞ্জ। ওকে, কিছুক্ষণ আগেও কিন্তু ওকে ছিল না, কিছুক্ষণ আগে রেড ছিল, কারণ আমি এখানে কিওয়ার্ডটা বসাইছি এবং আমার এই কিওয়ার্ড বেজ আমার টাইটেল আছে, হেডিং আছে, ইভেন আমার কন্টেন্ট আছে, আমার ইমেজ আছে। দ্যাটস ওয়াই আস্তে আস্তে অপটিমাইজ হইতেছে, সব প্রপার ওয়েতে হয় নাই, এই কারণে এখনো গ্রিনটা হচ্ছে না। এবং গ্রিন হওয়ার জন্য যে চেকলিস্টগুলো আছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো যে কী কাজ করলে আমার এখানে গ্রিন হবে। তো আমার টাইটেল, সো টাইটেলের ক্ষেত্রে কি হবে দেখেন, এইখানে হচ্ছে ডিফল্টভাবে আপনার যে টাইটেলটা আছে, এই যে এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা হচ্ছে এখানে ডিফল্টভাবে নিয়ে নিছে, প্লাস আপনার সাইটের টাইটেল পর্যন্ত নিয়ে নিছে। সাইটের টাইটেল কি ছিল? ওই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, এই টাইটেল পর্যন্ত ও নিয়ে নিছে। তো আমি এটাকে পুরোটাকে কেটে দিলাম, এই যে কেটে দিছি। এবার হচ্ছে আমি কপি পেস্ট করলাম, মানে আমার যেই টাইটেলটা নেওয়ার দরকার ছিল সেটা আমি নিলাম, এই যে এখানে নিছি। ইভেন এখানে ওই যে মার্ক দেখা যাচ্ছে। সো ধরেন আমি এটা দিয়ে এই যে ডিএম দিলাম, মানে ডিএম দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং বুঝাইতে চাইতেছি। সো এখানে আমার সমস্যা নাই, এই জিনিসটা আমার এখানে ডট ডট আসতেছে না। আর আমার স্লাগের মধ্যেও সার্চ ইন অপটিমাইজেশন টিউটোরিয়াল, ওকে গ্রেট। এখানে আমার যেই প্রেফারেবল কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করছি। চাইলে আপনারা সার্চ ইন অপটিমাইজেশন টিউটোরিয়াল ফর বিগিনার অ্যাডিশনাল ওয়ার্ডও ইউজ করতে পারেন। ওকে, এরপরে আসেন হচ্ছে
মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনটা ডেফিনেটলি আপনাকে এই জিনিস এই কিওয়ার্ড বেস আপনাকে এটাকে অপটিমাইজ করতে হবে। সো অ্যাজ এ এক্সাম্পল ধরেন আমি যদি লিখতে চাই যে in this article না ওকে here you will know about না এটা না ওকে আমি পাইছি this search engine optimization tutorial will help you to understand the real fact on. So this search engine optimization tutorial will help you to understand the understand অলসো আচ্ছা এখানে কম লিখলে আবার এই যে অরেঞ্জ আসে, হ্যাঁ আবার যখন আপনি যে অনেক বেশি লিখবেন এই যে তখন আবার গ্রিনও আসবে। সো ডেফিনেটলি উল্টাপাল্টা লিখবেন না। সো যে দেখেন আমি যে লিখতেছি আমার কিন্তু চিন্তা করে লিখতে হইতেছে, কারণ নট লাইক যে লিখে দিলেন ব্যাপারটাও কিন্তু এরকম না, ঠিক আছে। সো দিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, আমি কেন দিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল বলতেছি, বিকজ অফ আমার যে কিওয়ার্ডটা প্রেফারেবল ফোকাস কিওয়ার্ড সেটার বেস হচ্ছে আমি এটাকে অপটিমাইজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই ওই বেস আপনাদেরকে চিন্তা করতে হবে। সো দিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড এভরি সেগমেন্টস অন এসইও। ওকে, এরপর হচ্ছে অলসো ইউ উইল গেট সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এটা আমি মানে এটা জাস্ট আমি র্যান্ডম এক্সাম্পল বেস দিলাম। দেখেন আমি এটাকে অপটিমাইজ করার সাথে সাথে আমার এখানে গুড চিহ্ন চলে আসছে, মানে আরও যে অ্যাক্টিভিটিস আছে এখানে যদি আমি জিনিসটাকে একটু কাট করি, যে কাট করলাম এটা আমার অরেঞ্জ হয়ে গেল। তো আপনি এটাকে কিভাবে গ্রিন করতে পারবেন, এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন ইয়স্ট আপনাকে যে এরকম চেকলিস্ট দিয়ে দিবে। তো এই চেকলিস্টে যাওয়ার আগেই আমার গ্রিন হয়ে গেছে, কারণ আমরা ওইটাকে ওই স্টেপ বাই স্টেপ যে আসছি অপটিমাইজ করে আসছি, দ্যাটস ওয়াই অটোমেটিক এটা গ্রিন হয়ে গেছে। আর অনেকে কি করবে, আসবে নিচে, আসার পর একটা একটা করে দেখবে আর একটা একটা করে ঠিক করবে, এটা তো হইলো না কিছু। আমাকে এই প্লাগইনটা দিছে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অল ফ্যাক্টস। ইটস নট ম্যান্ডেটরি যে আমাকে ফ্যাক্টস বেস কাজ করতে হবে। আমি কি করব, আমার জেনারেল সেন্সে এবং আমার যেই জিনিসগুলো ইম্প্যাক্ট করে ওইটা বেস তো আমি অটোমেটিক অপটিমাইজ করব। এরপর যে তখন আমি লুক আফটার করবো যে অ্যাডিশনাল আর কি কিছু চেঞ্জ করলে আমার এটা আরেকটু বেটার এক্সপোজ পাবে, ঠিক আছে। সো পরবর্তীতে দেখা যাবে আপনাদের এইখানে এসা এইটা ওইটা যে ধরে ধরে এরকম চেঞ্জ করতে হইতেছে না। তো আবার আমি এটাকে পেস্ট করে দিলাম, অটোমেটিক গ্রিন হয়ে গেছে। এবং দেখেন এইখানে আমার সবগুলো আমি আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করছি, ওই যে আপনাদেরকে দেখাইছি অন্য আরেকটা ওয়েবসাইট থেকে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করছি। আমার এই ওয়েবসাইটের মধ্যেই আরেকটা কন্টেন্ট আছে, যেই কন্টেন্টটা আমার এই কন্টেন্টের সাথে রিলেভেন্ট এবং আমি এটাকে লিঙ্ক করাই দিছি। কিওয়ার্ড কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ লেন্থ বলতে আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি ওই ফ্রেজের লেন্থটা সুন্দর মতো ইউজ হয়েছে। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, ওই যে কোনটা সার্চ ইন অপটিমাইজেশন টিউটোরিয়াল যেই কিওয়ার্ডটা আমি নিয়েছি ওই কিওয়ার্ড বেস আমার মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করা আছে। মেটা ডেসক্রিপশন লেন্থ, আমার যেই লেন্থটা, লেন্থ কোনটা, এই যে এখানে কতটুকু ক্যারেক্টার এক্সাম্পলস। আচ্ছা, এখানে আমি কপি করি, কপি করে এই যে এটাতে, সরি এটাতে চলে যাই, এই যে দেখেন। সো এখানে ডট ডট আসে নাই, দ্যাটস ওয়াই এই লেন্থটাও আমার ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে এরপর বলতেছে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজেস। সো ওই যে যেটা আমি বললাম আপনাদের যে প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আপনার ইউজ করা, কিওয়ার্ডটাকে ইউজ করা, সেটা আপনারা করছেন। এরপর হচ্ছে এখানে কি ফ্রেজ ইন সাবহেডিং H1, H1 তো না, সাবহেডিং তো হচ্ছে H2, H3, H4, H5, H6। H1টা সাবহেডিং না, H1 তো হেডিং মেইন বড় যেটা হচ্ছে টাইটেল বেস এখানে চলে যাচ্ছে। সো কি ফ্রেজ ইন সাবহেডিং, ওই সাবহেডিং এর মধ্যেও আপনি কিওয়ার্ডটাকে ইউজ করছেন। গ্রেট। টেক্সট লেন্থ, এই ইয়স্টের 300 ওয়ার্ডের বেশি গেলেই ও সাজেস্ট করে অ্যাটলিস্ট যেন 300 ওয়ার্ড ইউজ করেন। তো টেক্সট লেন্থ এখানে আছে 700 ওয়ার্ডের। সো ডেফিনেটলি ও এখানে বলতেছে গুড জব।
এসইও টাইটেল উইথ মানে টাইটেলের সাইজের কথা বলতেছে, যে গুড জব, এটাও ঠিক আছে। আর কি ফ্রেজ ইন স্ল্যাগ, কি ফ্রেজ ইন স্ল্যাগ কোনটা, এই যে ইউআরএল স্ল্যাগ, এখানেও আপনি কিওয়ার্ডটাকে ইউজ করছেন। সো দিস অল আর ওকে, মানে সব কিছু ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা অটোমেটিক গ্রিন চলে আসছে। তো এইটা হচ্ছে আমার গুড রেজাল্টস। আর এইখানে হচ্ছে ইমপ্রুভমেন্টস, সো কি কি আপনি ইমপ্রুভ করতে পারেন। আর এখানে হচ্ছে প্রবলেম, যে জিনিসগুলো আপনি মানে আপনার করা হয়ই নাই, আর এটা করছেন কিন্তু হয়তোবা কিছু মিসিং আছে, দ্যাটস ওয়াই ইজ কলস ইমপ্রুভমেন্টস। সো ইমপ্রুভমেন্টসের মধ্যে কি আছে, ইমেজ অল্টার attributes. So the image on this page do not have altered attributes that refers to topic of your text. মানে বলতেছে যে এই কন্টেন্টটা তো আমি আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি, তো এইখানে ওই কন্টেন্টের মধ্যে বলতেছে যে ও অল্টার টেক্সট নাই, তো অল্টার টেক্সট তো আমি দিছি অলরেডি। সো দ্যাট মিনস আমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কি ফ্রেজ ইন টাইটেল ডাজ নট কন্টেইন দ্য এক্স্যাক্ট ম্যাচ, আমার এক্স্যাক্ট ম্যাচ করার দরকার নেই। এক্স্যাক্ট ম্যাচ মানে কি, এক্স্যাক্ট মানে ম্যাচ মানে বলতেছে এটা যে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল, মানে আমার টাইটেলে শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালই থাকবে। তো আমি তো ওই টাইটেলটাকে তো আমার ওই ওই সেগমেন্ট বেজ একদম রেস্ট্রিক্টেড ওয়েতে তো আমি জিনিসটাকে সেম করব না। আমার টাইটেলটা অবশ্যই শ্রুতিমধুর হইতে হবে এবং ক্যাচি হইতে হবে, সো দ্যাট পিপল ক্যান ক্লিক। আমি অপটিমাইজ করে উড়ে ফেলতেছি, মানুষ ক্লিকও করতেছে না, সো ওই অপটিমাইজের কিন্তু কোনো দাম নাই এখানে। কিন্তু ম্যানুয়াল চিন্তাটা কিন্তু অনেক 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 বেশি প্রেফারেবল। প্লাস হচ্ছে আপনি প্লাগ ইন বেজ অপটিমাইজ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো এই দুইটাই ইমপ্রুভমেন্টের আমার সেগমেন্ট, চেঞ্জ করার কিছু নাই। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডাকশনের মধ্যে যেই কিওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেটা নাই, ওকে না থাক, আমার দরকার নেই জোর করে ইউজ করা। আর কি ফ্রেজ ডেনসিটি, তো আপনি মাত্র দুইবার ইউজ করছেন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালটা। সো ধরেন আমি এখানে র্যান্ডম বেস দিয়ে দিই, ও সরি, আচ্ছা ধরেন এইটা আমি দিলাম এখানে। আর এইখানে হচ্ছে আমি এখানে ওরা সাজেস্ট করতেছে 3 থেকে 4 বার দিলাম না আমি। এবার চলেন দেখি নিচের ওটা লালটা, এই যে চলে গেছে দেখেন, এই যে কি ফ্রেজ, কি ফ্রেজ কই কই কই, এই যে দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 3 টাইমস, দিস ইজ গ্রেট। মানে 700 800 এরকম 1000 ওয়ার্ডের মধ্যে ওরা 3 4 বার রেকমেন্ড করে, তো সেটা আর কি ওরা বললো। তো এখন এটা কি ম্যান্ডেটরি বলেন? আপনি আপনার একটা কন্টেন্টের মধ্যে দুইবার ইউজ করছেন, কারণ আপনি অ্যাপ্লিকেবল মনে করছেন যে দুইবার ইউজ করলে আমার এটা ঠিক আছে। কারণ আপনি যখনই এক্সট্রা আনতে যাবেন দ্যাট মিনস আপনি জোর করে আনতেছেন, এবং ওই জোর করে আনার জন্য আপনাকে আরেকটা লাইন লিখতে হবে, ওই লাইনের সাথে আগের লাইনটাকে মিলাইতে হবে। তো এই ব্যাপারটাকেই নিজেকে আইডেন্টিফাই করতে হবে, আমার কি এটা দরকার আছে। যদি দরকার থাকে দেন ডু ইট, আদারওয়াইজ আমার দরকার নাই, বিকজ অলরেডি আই ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস আদার্স, যেগুলা মেইন কোর পয়েন্টগুলা। আর বাকিগুলো আমার জন্য কোর পয়েন্ট না, দ্যাটস ওয়াই আমার এগুলো রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলেও আমার সমস্যা নাই। ক্লিয়ার? সো এই যে আমার এটা কি হয়ে গেছে, আমার এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। বাস এইভাবে প্রত্যেকটা পোস্টকে এইভাবে পার্টিকুলার একটা কি ফ্রেজ বা একটা কিওয়ার্ডকে ধরে আপনার ওই কন্টেন্ট বা পেজটাকে অপটিমাইজ করতে হবে। ক্লিয়ার? সো অপটিমাইজ করা হয়েছে, করার পর আপনি আপডেট দিবেন। ওকে, আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর আবার আপনি চাইলে ভিউ পোস্টে দেখেন পোস্টটা এখন মানে কিরকম দেখাচ্ছে। এই তো চলে আসছে না, ওই যে গ্রিন আইকনটা দেখাচ্ছে। ঠিক আছে, সো দ্যাট মিনস আমার এই কন্টেন্টটা অপটিমাইজ, প্রপার অপটিমাইজ। ওকে ওকে। আচ্ছা এবার বলেন কারো কোনো কোশ্চেন আছে? এরপরে আমি আবার পেজে যাচ্ছি, সেম অ্যাজ লাইক দা মানে পোস্টের মতো, ডিফারেন্ট কিছু নাই। তো এখন পোস্টে কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো জিনিস যদি না বুঝেন কাইন্ডলি বলেন, এরপর আমি ইয়েতে যাচ্ছি, পেজের মধ্যে যাচ্ছি। সবাই বুঝছেন? মানে কোনো কথা নাই, দ্যাট মিনস সবাই বুঝছেন। ওকে ঠিক আছে, এবার তাহলে আমি পেজে যাই, এই যে পেজে গেলাম। তো এখন আসলে আমার এই ওয়েবসাইটে তো পেজই নাই। তো আপনি যেই পেজটাকে ক্রিয়েট করবেন, হ্যাঁ, সেই পেজটার মধ্যে ধরেন আমি এই অ্যাবাউট আসে যাই,
বা কন্ট্যাক্ট আসও হইতে পারে, সার্ভিস হইতে পারে, ডিপেন্ড করবে আপনি কোন পেজটাকে অপটিমাইজ করতেছেন। আপনার হোম পেজও যদি করা থাকে গ্রেট, আপনি হোম পেজও যান, সমস্যা নাই, হোম পেজটাকেও করা ট্রাই করেন। সো এটা ধরেন অ্যাবাউট আস, সো অ্যাবাউট আসের মধ্যে এখানে আমার কন্টেন্টটাকে এখানে কপি করে পেস্ট করে আনা, জাস্ট এক্সাম্পল পেজ দেখানোর জন্য। সো এটা একটা পেজ। তো এখন ব্যাপারটা হইতেছে আপনি আপনার পোস্টকে আপনি অপটিমাইজ করতে পারবেন ফ্লেক্সিবল ওয়েতে, কারণ এটা একটা পোস্ট, এবং পোস্টের মধ্যে যে জিনিসগুলো আপনার মানে দরকার, ইম্পর্টেন্ট যেই সেগমেন্টসগুলো আপনার অপটিমাইজ করা দরকার, সেটা কিন্তু আপনি করছেন, মানে আই মিন লিখছেন, কন্টেন্টটা লিখছেন। এরপর হচ্ছে নেক্সট স্টেপ অপটিমাইজ করছেন। এখন পেজের মধ্যে তো সবসময় মানে ওই রকম ইনফরমেশন থাকে না। এখন কন্ট্যাক্ট আসের মধ্যে আপনি কি দিবেন, কন্ট্যাক্ট আসটাতে আপনি কি অ্যাডিশনাল কি কন্টেন্ট দিবেন? কন্ট্যাক্ট আসে কেউ কন্টেন্ট দেয়? কন্ট্যাক্ট আসে তো কন্টেন্ট থাকে না। কন্ট্যাক্ট আসে কি থাকে? কন্ট্যাক্ট আসে থাকে হচ্ছে আপনি আপনার জাস্ট ইনফরমেশনটা, হাউ ক্যান পিপল কন্ট্যাক্ট উইথ ইউ। সে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, আপনার একটা ইমেল থাকবে, এরপর হচ্ছে ফোন নাম্বার থাকবে, এরপর হচ্ছে আপনার একটা ম্যাপ থাকবে। তো এইখানে তো আসলে অ্যাডিশনাল তো আর কিছু নাই, রাইট? সো এইটাকে তাহলে কিভাবে অপটিমাইজ করবেন? এইটাকে ওই রকম করেই স্টেপ প্রসেসে অপটিমাইজ করবেন যতটুকু পসিবল। এখানে গ্রিন আনা সো টাফ, কারণ স্বাভাবিক এখানে 300 ওয়ার্ড হবেই না। সো একটা ল্যাকিংস হয়ে গেল। ইনবাউন্ড আউটবাউন্ডও আপনি লিঙ্ক করাইবেন না, আরও 2টা ল্যাকিংস হয়ে গেল। ইমেজও নাই, 3টা ল্যাকিংস, 4টা ল্যাকিংস হয়ে গেল অলমোস্ট। এরপর তো আরও সেগমেন্ট তো আছেই। তো দ্যাটস ওয়াই পেজগুলোর জন্য কিন্তু ম্যাটারটা কম করবে, যতটা না পোস্টের জন্য করবে। এই কারণেই হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটের মধ্যে ব্লগ রাখতে হবে বা পোস্ট রাখতে হবে, সো দ্যাট আপনি যেন কি করতে পারেন, আপনি যেন ওইটাকে অপটিমাইজ করতে পারেন। তো একটা ল্যান্ডিং পেজের মধ্যে কি হয়, ওই একটা পেজের মধ্যে ইন জেনারেল যে ইনফরমেশনগুলো থাকে, তো অনেক সময় দেখা গেছে ফুলফিল হয় না রিকোয়ারমেন্ট বেস কন্টেন্ট। সো দ্যাটস ওয়াই কি হয়, ওটাকে অপটিমাইজ হয় না, এই কারণে ওটা জীবনে র্যাঙ্কও করে না। তো এরপরের আলটিমেট ব্যাপারটা আসে হচ্ছে কি, এসইও জানে না। তো এখন আপনাকে তো আগে বুঝতে হবে যে আপনি কোন পেজটার জন্য এসইও করতেছেন। সব পেজ তো এসইওর জন্য না, ঠিক আছে? আমার আমার ইউএসপি থাকবে যেটা থ্রুতে মানুষ আসবে, এরপর হচ্ছে আমার প্রোডাক্ট সেল হবে, বা মানুষ আমাকে হায়ার করবে, বা মানুষের সাথে আমি কম্বাইন করে প্রজেক্ট কাজ করব, ঠিক আছে? সো আচ্ছা, তাহলে এটা কন্ট্যাক্ট আসটা নিয়ে তো বললাম। এবার আমি ধরেন একটু অ্যাবাউট আসটা নিয়ে একটু আমি যদি দেখাই। সো এখানে আসলো অ্যাবাউট আসের মধ্যে, এখানে আপনার নাম, মানে অ্যাবাউটের মধ্যে আপনার বিজনেসের সম্পর্কে অ্যাবাউটটা আপনি দিবেন এখানে। দেওয়ার পর সেম এখানে হচ্ছে আপনার ফোকাস কি ফ্রেজ। সো ফোকাস কি ফ্রেজের মধ্যে অ্যাবাউট আসের মধ্যে আপনার নাম হইতে পারে, আরেকজনের নাম হইতে পারে, মানে আপনার কোম্পানির নাম হইতে পারে। অ্যাবাউট আস ব্যাপারটা তো এরকম। সো অ্যাজ লাইক ধরেন ধরেন আমার নাম দিলাম এখানে, ঠিক আছে? সো দ্যাট মিনস কি, আমার নামটা এখানে অ্যাবাউট আসের মধ্যে অ্যাবাউট মি হবে। এটা ধরেন অ্যাবাউট মি দিই, আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দিলাম আমি এই যে অ্যাবাউট মি। তো এটা 2বার দেওয়া হয়েছে কেন, ওই কন্টেন্টটাকে বাড়ানোর জন্য আগের সেন্সে। সো ধরেন এখানে দিয়ে দিলাম আমি কি, এটা হচ্ছে আমার টাইটেল অ্যাবাউট মি, আসিফ আহমেদ রাকিব। এরপর হচ্ছে হ্যালো দেয়ার, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এরপর হচ্ছে ধরেন এখানে দিলাম মাইসেলফ আসিফ আহমেদ রাকিব। মানে এটা স্টাফিং হয়ে যাচ্ছে ব্যাপারটা, কারণ উপায় নেই, আমার কিছু করার নাই, আমাকে দেখানোর জন্য হইলো দিতে হবে। এখানে যে আমি হেডিংয়ে দিব, হেডিংয়ে যে এটাকে H2-তে দিব, ঠিক আছে? বিকজ অফ ওই যে সেম আমার কিওয়ার্ডটা এখানে ইউজ করব। এরপর হচ্ছে এখানে আমার কন্টেন্ট থাকবে। আপনি চাইলে অ্যাডিশনাল ওয়েতে একটা ইমেজও অ্যাড করতে পারেন। ধরেন এখানে আমি ইমেজ দিব, ইমেজ ইমেজ হচ্ছে আপলোড না, ডাউনলোডে দেখি আপলোড আছে কিনা কোনো ইমেজ। ধরেন এইটাই দিদি, না এটা অনেক বড় ইমেজ।
আর লিঙ্কডইনের ইমেজটা দিয়ে দিই। চলে আসছে। এবার ইমেজটার অল্টার টেক্সট দিব। দিলাম অল্টার টেক্সট। অল্টার টেক্সট দিয়ে দিলাম। এরপর হচ্ছে চাইলে ক্যাপশনও দিতে পারেন। দেন হচ্ছে এখন পার্মাল লিঙ্কটা, হ্যাঁ পার্মাল লিঙ্কটা আপনি চাইলে এই অ্যাবাউট আস-এর পেজটা আপনার নাম দিয়েও আপনি রিডিরেক্ট করাইতে পারেন কাস্টম লিঙ্ক হিসাবে। হ্যাঁ, এইখানে এমন হইতে পারে আপনার অ্যাবাউট মি শো করবে, অ্যাবাউট আস শো করবে, বাট ইউআরএল এর মধ্যে আপনার নাম থাকতে পারে বা আপনার কোম্পানির নাম থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তো এটা দিলাম। এটা দেওয়ার পর এরপরে আমি নিচে আসি। নিচে আসার পর এখানে আমি এইবার হচ্ছে আমি ডেস্কটপ ভিউতে যাই। এইবার আমি এইখানে হচ্ছে একটু সর্ট আউট করি। সো আমার টাইটেল, সো টাইটেলের মধ্যে আমি আসিফ আহমেদ রাকিব দিব। এরপর হচ্ছে দিলাম হচ্ছে আমি অ্যাবাউট মি, দেন দিলাম হচ্ছে আমি মার্কেটিং সলিউশন, ঠিক আছে দিলাম। এটা আমার টাইটেল, আসিফ আহমেদ রাকিব অ্যাবাউট মি মার্কেটিং সলিউশন দিলাম টাইটেল। স্লাগ এটা ডিপেন্ড করে আপনারা কি দিতে চান। দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো হ্যালো এভরিওয়ান, I'm working as a digital for 4 years. SEO, SMM, web design. ওই তো হয়ে গেছে। ওকে গ্রেট। সো আমার এখন ডান, আমার মেটা ডেসক্রিপশন হয়ে গেছে এবং দেখেন আমার এটা কিন্তু অরেঞ্জ চলে আসছে। তো এইবার হচ্ছে আমি আচ্ছা এখানে আসিফ আহমেদ দিছি, রাকিব দিনে দেখি। ওকে গ্রেট আছে, স্টিল নাও এটা হচ্ছে। এখানে গ্রামার আর কি, গ্রামারলি আমাকে এখানে আমি দিব এটা। আচ্ছা এরপর হচ্ছে এটা দিয়ে দিছি আমি। সো আমার এখানে ডান। মোবাইলের মধ্যে আমার এরকম শো করবে, ইমেজটা ফুল নাই এই কারণে আসতেছে না, ছোট আসলে হয়তো আসতো। তো আমার টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন তিনটা ডান। আর হেডিংয়ের মধ্যেও আমি দিছিলাম, সাব হেডিংয়ের মধ্যে দিছি, ইমেজের মধ্যে অল্টার টেক্সট, কিন্তু ইনবাউন্ড আউটবাউন্ড নাই কিছু। ওকে গ্রেট, আমি ইনবাউন্ড করব, সমস্যা নাই। এই ইয়েটাকে ক্যাপশন, ছবির ক্যাপশনটাকে আমি ইন্টারনাল লিঙ্ক করে দিই। সেটা কিভাবে, এই যে আমার ওয়েবসাইটের সাথে ক্লিক করলে আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে মানুষ। সো একটা কাজ আমার কিন্তু ডান। তো এই ব্যাপারগুলো একটু নিজেদের চিন্তা করতে হবে, তাহলে হচ্ছে আপনি এসইও রেজাল্টটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এগুলো জীবনে কেউ আপনারা বলে দিবে না যখন কাজ করবেন আপনার নিজের কাজ, ঠিক আছে। সো এই গেল। ওকে, তো আমি এখানে আমার দেখা মতে ওই রকম আর কিছু পাচ্ছি না। ওকে নো প্রবলেম। তো এবার আমি কি করব, এই যে এই সেগমেন্টটাতে ক্লিক করব। এইবার ও আমাকে কিন্তু অনেকগুলা সেগমেন্টস কিন্তু ও আমাকে দেখাবে, যে জিনিসগুলা আমি চাইলে ইমপ্রুভ করে এটাকে গ্রিনে আনতে পারি। এক নাম্বার হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার্স ইন দিস পেজ, মানে অন্য কোনো ওয়েবসাইটের সাথে এখানে লিঙ্ক করা নাই। ওকে নো প্রবলেম, এটাও পসিবল। কিভাবে, also you can contact with me through
to my LinkedIn profile, cause লিঙ্কডইনটা হচ্ছে কি একটা প্রফেশনাল সাইট, নেটওয়ার্কিং সাইট। সো আমার আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমি আরেক জায়গায় লিঙ্ক করাতে যাচ্ছি, আউটবাউন্ড করাতে যাচ্ছি, ঠিক আছে। সো ধরেন আমি লিঙ্কডইন প্রোফাইল, এটাকে আমি বোল্ড করে দেন হচ্ছে এটাকে আমি লিঙ্ক করলাম, ওপেন ইন নিউ ট্যাবে দিলাম, এরপর হচ্ছে এখানে হয়ে গেল, এই তো দিলাম, এন্টার প্রেস করে দিলাম। ওকে, লেটস সি কি এই যে আউটবাউন্ড লিঙ্কও আমার ডান হয়ে গেছে। এমন না কিন্তু আমি অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইছি, আমার অন্য সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে আমি লিঙ্ক করা দিছি, যেহেতু এই জিনিসটা চাইলে আমি চেঞ্জ করতে পারি। ইমপ্রুভমেন্টের কথা বলতেছে স্লাগের মধ্যে আমার নামটা দেয়া, তো অ্যাবাউট মি এর মধ্যে চাইলে আমি এখানে অ্যাড করতে পারি, অথবা আমার এখানে আমার নামটাই এখানে ইউআরএল অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এটা একটা হতে পারে। আরও কিছু জিনিস আছে এখানে, 3টা জিনিস, যে জিনিসটা হচ্ছে টেক্সট লেন্থ 300 ওয়ার্ডের কথা বলতেছে, আর লিঙ্ক কি ফ্রেশ মানে কোনো কিওয়ার্ড বেস লিঙ্কটাকে ফ্রেশ মানে অ্যাড করা হয় নাই সেটা বলতেছে। ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট টু পেজ টু র্যাঙ্ক ফর, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা আচ্ছা, এইখানের সাথে লিঙ্ক করাইতে মানা করতেছে। ওকে, দেখি আমি এটাকে তাহলে আমি একটু এডিট করি, এটাকে আমি কাট করি, এটাকে আমি আনলিঙ্ক করে দিই। ওকে, এবার আমি লিঙ্কডইন প্রোফাইলটাকে আমি একটু যদি দেখি ও কি বলতেছে। ঠিক আছে, লিঙ্কডইনটাকে করে দিলাম। না, ওটা 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 রিলেভেন্ট ছিল না। ওকে, সো আরেকটা জিনিস 300 ওয়ার্ডের, তো অ্যাবাউট মি সম্পর্কে আমি আরও 200 আরও মানে 300 ওয়ার্ড আমি বানাইতেই পারি। তো তখন এই কারণেই একটা জিনিস দেয়া ছিল, যে কিছুক্ষণ আগে যে আপনারা দেখছিলেন স্টুডেন্টদেরকে এরকম করেই দেখানো হয়েছিল। এবার আশা করি 300 ওয়ার্ডের ওই সেগমেন্টটা হয়ে যাবে। না, 300 ওয়ার্ড এখনো হয়। দ্য টেক্সট কন্টেন 137 ওয়ার্ড। সো অ্যাবাউট আসটা একটু বড় করে লিখবেন যেন এরকম 300 ওয়ার্ড হয়। দেখি, এই যে দেখেন এবার গ্রেন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন, তো এখানে আমার দুইটাই ইমপ্রুভের কথা বলতেছে, আর এখানে হচ্ছে আমার দুইটা প্রবলেমের কথা বলতেছে, যেগুলো আমার জন্য ম্যান্ডেটরি না, বাট ইফ আই ওয়ান্ট আমি চেঞ্জ করতে পারি, বা যদি আমার ম্যান্ডেটরি দরকার হয়, যদি আমি চেঞ্জ করতে চাই। এই যে গ্রিন হয়ে গেছে। সো ডেফিনেটলি এখানে মোস্ট অফ দ্য থিং কিন্তু রিলেভেন্ট ছিল, জাস্ট একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে একই মানে কন্টেন্টটা 300 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখলে একই জিনিস বারবার এখানে আর কপি পেস্ট করতে হতো না। আর নিজের সম্পর্কে 300 ওয়ার্ড না, মানে বহুত কিছু লেখা যায় যদি কিছু করে থাকেন নিচে আর কি, আর না হলে তো কি আর করবেন, তাহলে লিখতে পারবেন না। বা অ্যাবাউট দ্য ব্র্যান্ড অর কোম্পানির সম্পর্কেও আপনি লিখতে পারবেন, হিস্ট্রি লিখে দিতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে আপনাকে পার্টিকুলার প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্টকে অপটিমাইজ করতে হবে। প্লাস আপনাদের এই যে মিডিয়া লাইব্রেরি, এই মিডিয়ার মধ্যে যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবির অল্টার টেক্সট থাকতে হবে। এই যে, সো এই ছবিগুলার এই যে দেখেন অল্টার টেক্সট নাই, এই কারণেই তখন বলতেছিল ওহো তো ঠিকই আছে, অল্টার টেক্সট তখন দিতে মনে নেই। সো এই যে দেখি, এবার আমি তাহলে পেজটা কই, এবার আমি ধরেন আপডেট দিই। কিছুক্ষণ আগে ছিল না অল্টার টেক্সট, ওটা হয়েছে। এই যে ইমেজ অল্টার টেক্সট অ্যাট্রিবিউট, আচ্ছা হয়েছে। সো যেটা বলতেছিলাম, এই প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এই যে আপনার অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সটটা যেন খালি না থাকে। অল্টার টেক্সট খালি মানে হইতেছে যে ফুল ইমেজ এসইও হয় নাই, আর ইমেজগুলোর সাইজ যেন কম থাকে, ঠিক আছে। এই তো এইভাবে অন পেজের অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। অন পেজের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় খুব সহজ,
একটা প্লাগইনের থ্রুতে খুব সহজে করা যায়, বাট দ্য প্রবলেম ইজ মানে সবাই বুঝে না যে আমার এখানে কিওয়ার্ডটাকে ধরতে হবে কোন কিওয়ার্ডটা অনেক বেশি হাইলাইটেড বা মানে সার্চ ভলিউম বেশি, ওই ট্রাফিকের উপর বেস করে আমাকে একটা ফ্রেজ বানাইতে হবে, যেই ফ্রেজটাকে আমার বিভিন্ন সেগমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রপার ইনবাউন্ড লিঙ্ক, প্রপার আউটবাউন্ড লিঙ্ক জিনিসগুলোকে আমার ওয়েবসাইটের সাথে বা আমার কন্টেন্টের সাথে লিঙ্ক করাইতে হবে। আমার অল্টার টেক্সট আরও সেভারাল সেগমেন্টসগুলোকে আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। সবাই মনে করো ওই ইয়সটাকে ধরে আমি কোনো মতে যাইতে যাইতে গ্রিন বানায় ফেলবো, বাস আমার এসি হয়ে গেছে। তো সহজ এসি হইলে তো তাহলে তো হয়েছিলই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা একটু এই যে এখানে এটা একটু গো থ্রু করবো, তাহলে আমাদের মোটামুটি ডান। সো গো থ্রুর মধ্যে কি একটু জাস্ট হাইলাইট করে দেয়া, কারণ আমি মুখ দিয়ে বলছি এতক্ষণ, সো মানে সেগমেন্টগুলো জাস্ট প্র্যাকটিক্যালি দেখাইছি আর বলে দিছি, সো অনেকেরই মাথায় জিনিসগুলো নাও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমি একটু জিনিসটা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে অন পেজ এসইওর প্লাগইন, যেটা হচ্ছে আমার ইয়স্ট এসইও মেইন। আমার জন্য আরও দুইটা প্লাগইন আছে, যে দুইটা প্লাগইনের নাম হচ্ছে অল ইন ওয়ান এসইও, আর একটা প্লাগইনের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এই দুইটা হচ্ছে আপনারা চাইলে পরবর্তীতে ইউজ করতে পারেন। র্যাঙ্ক ম্যাথ এটা অনেক পাওয়ারফুল একটা টুলস, নতুন এসে আর কি এই ইয়স্টকে মানে ওর সাথে বিট করতেছে এরকম আর কি অবস্থা। অনেকেই এখন ইউজ করে র্যাঙ্ক ম্যাথ, কিন্তু একটু অ্যাডভান্স জিনিস। সো যেটা বললাম আগে, ইয়স্টের সাথে অনেক ভালো ফ্যামিলিয়ার হইলে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে পরে হয়তো বা আপনি র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করতে পারেন চাইলে। অথবা অনেক দেয়ার আর থাউজেন্ডস অফ টিউটোরিয়াল ইউ ক্যান গেট ফ্রম ইউটিউব, ঠিক আছে? সো ওইখান থেকে দেখে আপনি চাইলে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে চেকলিস্ট। সো চেকলিস্টের মধ্যে কি আছে, আমার মেইন টাইটেল। সো মেইন টাইটেলের মধ্যে কি থাকতে হবে, আমার মেইন কিওয়ার্ডটা থাকতে হবে বা ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এই যে এখানে কিওয়ার্ড দেয়া, সো আমি এখানে একটু ফোকাস কথাটা অ্যাড করি, তাহলে আর একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো মেইন কিওয়ার্ড, মেইন টাইটেল, ফোকাস কিওয়ার্ড, ডান। মানে আমরা এই মেইন টাইটেলের মধ্যে কিন্তু আমরা ফোকাস কিওয়ার্ডটা ইউজ করে ফেলছি। সো এই মেইন টাইটেলের মধ্যে আমরা H1টাকেও কিন্তু তখন পেয়ে গেছিলাম। সো এই কারণে আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন আমরা পরে গেছি, এই মেটা ডেসক্রিপশন আর ইউআরএলটাতে হচ্ছে আমরা পরে গেছি। সো আগে কি গেছি, আমরা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করছি, কিওয়ার্ড বেস ফোকাস যে কিওয়ার্ডটা ছিল। আমার ইমেজের সাইজটা যেন কম থাকে, ইমেজের সাইজ কমানোর জন্য টুলস আছে, যেই টুলস দুটার নাম হচ্ছে, অথবা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন ইমেজ অপটিমাইজেশন। এই যে অনলাইন টুল, দেখেন আগেও সার্চ করে দেখাইছি। সো এখানে দুইটা টুলস আমি রেকমেন্ড করব। ও আসছে, একটা হচ্ছে এই যে দুইটা, মানে যে আমি দুইটা ইউজ করি। সো নট ম্যান্ডেটরি যে আপনাদেরকে এই দুইটা করতে হবে, আমি আই ক্যান রেকমেন্ড, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সো এইটা একটা টুলস আছে, এই টুলসটা অনেক ভালো, দেখাই দিই। সো ধরেন এইটার সাইজ কত, 572, যে 572 এখানে গেলাম, আসলো অপটিমাইজ হয়ে কত হয়ে গেছে, 211 হয়ে গেছে। ইভেন আপনি চাইলে এটাকে আরও অপটিমাইজ করতে পারবেন। এই যে এটাকে নিচে নামান, এই যে দেখেন। সো আমি 163, মানে কালারের মধ্যে 166 ওকে দেখাচ্ছে, এখানে কিন্তু সাইজটা কমে যাবে, দেখেন 211। আচ্ছা, আমি চাইলে আরেকটু কমাইতে পারি, আমাকে এখানে দেখতে পারবো আমি যে আমার এই ছবিটা কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা। সো দেখেন 198 কিলোবাইট হয়ে গেছে। সো এখন মনে হচ্ছে না নষ্ট হয়েছে, আপনি চাইলে জুম করতে পারবেন। সো দেখেন নষ্ট কিন্তু হয় নাই। আপনি চাইলে আরেকটু রিডিউস করতে পারবেন, ধরেন আমি 85% যদি করি, তো 186, হ্যাঁ বলতেছি 186। সো যারা আবার ওই যে ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করেন, তারা ওইখান থেকে চাইলে ওই যে ছবি রিডিউস করতে পারেন। এটা সম্পূর্ণ এটা আমি অ্যাডিশনাল দেখাইতেছি। ছবি রিডিউস করবেন, এন্ড টুলস আছে, এবং এই যেই ওয়েগুলো আছে সেই ওয়েগুলোর থ্রুতে আপনারা করতে পারেন, ঠিক আছে? সো এইটা একটা ওয়ে। আরেকটা আছে টিনি পিএনজি। সো টিনি পিএনজি তো সেম, জাস্ট এখান থেকে ছবি নেবেন, ছবি নিয়ে এখানে আইনা দিবেন, এটা অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। এখানে ম্যানুয়ালি আর কিছু করতে পারবেন না, ঠিক আছে? এই যে 182 হয়েছে, ক্লিয়ার? সো আমার সাইজ কিন্তু কমে গেল সুন্দর মতো। এই গেল হচ্ছে অপটিমাইজেশনের জন্য। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডের জন্য আপনারা প্লাগইন ইউজ করতে পারেন ইমেজ অপটিমাইজের জন্য। তো আপনারা এই যে এরকম গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে ইমেজ অপটিমাইজেশন টুল ফর ওয়ার্ডপ্রেস। এগুলো সব আসলে ওই ওয়েবসাইট বিল্ড, মানে ওয়েবসাইট ডিজাইনের আন্ডারে পড়ে যায়, বাট আমি এরপরেও বলে দিচ্ছি যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, বিকজ আই নো দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি।
তো বাট আপনাদের অ্যাডিশনাল পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এই যে এখানে কন্টেন্টটা আমি একটু দেখাই দিই, যেগুলা ইম্পর্টেন্ট, যে টুলসগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো হ্যাঁ, এইটা আমি ইউজ করি নাই, ইমেজ অপটিমাইজেশন সার্ভিস বাই অপটিমল, এই টুলটা আমি ইউজ করি নাই। সো আমি এটার রেজাল্ট আমি ঠিক বলতে পারতেছি না। ইমেজিফাই এটাও আমি ইউজ করি নাই, এটা আমি ইউজ করছি সেমরাশ, এটা আপনারা ইউজ করতে পারেন। এরপরে এটাও ইউজ করতে পারেন আপনারা। এরপর এই শর্ট পিক্সেল, এটাও অনেক ভালো একটা টুলস, এটাও ইউজ করতে পারেন। এই যে টিনিপি ইঞ্জিন, এটা হ্যাঁ, ওদেরও প্লাগ ইন আছে, এটাও আপনারা ইউজ করতে পারেন। সো এই চারটা আমি ইউজ করছি, দ্যাটস আমি চারটা সম্পর্কে জানি। আর উপরে দুইটা সম্পর্কে আমি জানি না, আমি ইউজ করি নাই। সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা টুল ইউজ করতে পারেন আপনার ইমেজের অপটিমাইজেশনের জন্য। মানে আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে ওই ইমেজগুলোকে অপটিমাইজ করে দিবে। ডেফিনেটলি এখানে লিমিটেশন থাকবে, বিকজ আপনি একটা ফ্রি ইউজ করতেছেন। প্রত্যেকটা প্লাগইন, প্রত্যেকটা থিমেরই কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি ভার্সন আছে। তো ফ্রি ভার্সনের মধ্যে কিন্তু লিমিটেশন থাকবে মাস্ট। তো আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট লোড করার জন্য দুইটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন টুল। সো ইমেজ অপটিমাইজেশনের টুলের সম্পর্কে আপনাদের বলে দিলাম। আরেকটা হচ্ছে ক্যাশ প্লাগইন। হ্যাঁ, সো ওই ক্যাশ প্লাগইন টুলও আপনারা, যেটা হচ্ছে যুগান্তকারী একটা টুল, যেটার নাম হচ্ছে W3। এই যে the best cache tool for ওয়ার্ডপ্রেস। সো এই যে WP বিগিনার, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি নারী নক্ষত্র কারো জানতে ইচ্ছা করে, WP বিগিনার ওদের ওয়েবসাইটের মধ্যে আছে। যদিও ওরা সব আর্টিকেল বেস, বাট ওয়ার্ডপ্রেসের A to Z আপনারা এই WP বিগিনার ওয়েবসাইট থেকে পাবেন। তো নিচে আসি আমি, এই যে এটা হচ্ছে ক্যাশিংয়ের প্লাগইন। সো এক নাম্বার হচ্ছে WP রকেট। ডেফিনেটলি এটা হইতেছে একদম প্রিমিয়াম, টাকা লাগবে, ফ্রিতে ইউজ করতে পারবেন না, তো এটা বইলা লাভ নাই। এরপরের বেস্ট ফ্রি হচ্ছে WP টোটাল ক্যাশ। সো এটা আপনারা ইউজ করতে পারেন, অথবা এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করি নাই, আর বাকিগুলাও আমি এখানে কিছু বলার নাই। সো এটা রেকমেন্ড থাকবে। তো এই একটা প্লাগইন ইউজ করবেন, আর হচ্ছে এখান থেকে ইমেজ অপটিমাইজেশনের একটা প্লাগইন ইউজ করবেন। সো প্রত্যেকটা প্লাগইন ইউজ করার আগে টিউটোরিয়াল দেখবেন, যে WP3 টোটাল ক্যাশ কেন ইউজ করব, বা এটা কেমনে সেট আপ করে, সেইমভাবে ওই ইমেজ অপটিমাইজেশনের টুলসগুলো কেন ইউজ করব, বা সেট আপ কীভাবে করতে হয়, সব ইউটিউবে ভিডিও আছে। এরপরে হচ্ছে কাজ করবেন। এইগুলা করার পর এরপরে আপনার ওয়েবসাইট কি ভালো পারফর্ম করতেছে কি করতেছে না, এটা আবার দেখতে হবে। এক একটা কাজ করে দেখতে হবে যে আমার ওয়েবসাইটের পারফর্মটা কেমন। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই দিই। সেটা হচ্ছে কি জানো, হ্যাঁ, ওয়েবসাইট স্পিড টেস্ট, এটা লিখে সার্চ করবেন। এখানে 3টা ওয়েবসাইটে যাবেন, এগুলো দেখাই দিচ্ছি আপনাদের, ভবিষ্যতে কাজে লাগবে, যেহেতু টাইম আছে এই কারণে আমি দেখাই দিচ্ছি। আর এই 3টা দেখানোর পর এরপর হচ্ছে আপনাদের এই অ্যাটেন্ডেন্সটা আমি নিব। কই গেল? এই যে 3টা টুলস বাইর করবেন, একটা developer.google.com, একটা হচ্ছে GT ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে পিংডম। এগুলো দিয়ে ওয়েবসাইটের স্পিড চেক করা যায়, আপনার ওয়েবসাইটটা কতটা ফাস্ট। সো আমি Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, অ্যানালাইজে ক্লিক করলাম, আবার GT ম্যাট্রিক্সে গেলাম, পেস্ট করলাম, টেস্ট দিলাম, আবার পিংডমে করলাম। এখানে হচ্ছে নিয়ার বাই লোকেশন ধরেন এশিয়া দিলাম, টেস্ট করলাম। তো এটা একটু টাইম লাগবে, 78% হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, সো দেখেন মোবাইলে স্পিড দেখাচ্ছে 86, ডেস্কটপে স্পিড দেখাচ্ছে 88। GT ম্যাট্রিক্সে এখনো এটা অ্যানালাইসিস করতেছে, করতেছে। আচ্ছা, আমি একটু অন্যান্য জিনিসগুলোকে কেটে দিই। হয়ে গেছে। সো এখানে পারফরমেন্স বলতেছে 55%, আর স্ট্রাকচার বলতেছে 96%, আর টাইমের কথা বলতেছে 3.2%। হ্যাঁ, মানে এখানে আমার টোটাল স্কোর D দেখাইতেছে।
আর পিংডমের মধ্যে আমি এখানে পারফরমেন্স গ্রেড দেখাচ্ছে 86%, লোড টাইম হচ্ছে 4 সেকেন্ড, আর পেজ সাইজ হচ্ছে 306 কিলোবাইট দেখাচ্ছে। ঠিক আছে, আমি কোনো প্লাগইন অ্যাডিশনাল কোনো প্লাগইন ইউজ না করে। তো এইবার আমি কি করব, ওই ক্যাশিং এর প্লাগইনটা আমি ইউজ করব। সো ক্যাশিং এর প্লাগইনটা ইউজ করার জন্য আমি আগে একটু প্লাগইনে যাব, দেখব আমি কোনো অ্যাডিশনাল আমার মানে যতটা ট্রাই করা প্লাগইন কম ইউজ করা, প্লাস যেই প্লাগইনগুলো আমি কাজ করতেছি না সেই প্লাগইনগুলো যেন আমার ওয়েবসাইটে না থাকে, এই ব্যাপারটাও আমাকে খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা এইবার আমি তাহলে অ্যাড নিউতে যাব, টোটাল ক্যাশটা নাই, সো দেখাই দিই। সো এইখানে আমি জাস্ট W3 লিখলেই চলে আসবে আমার টোটাল ক্যাশ। এই যে টোটাল ক্যাশ চলে আসছে। ইনস্টল নাওতে দিব, ইনস্টল নাওতে দিছি। এবার আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর আমার এখানে ওই প্লাগইনটা চলে আসবে। সো এই যে আমার পারফরমেন্স, এই যে আমার প্লাগইনটা চলে আসছে। সো আমি প্লাগইনটাতে যাব, প্লাগইনটাতে গেছি, এখানে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে স্কিপ দ্য গাইড, আমি গাইডে যাব না, এখানে সেগমেন্ট বেজ ওরা আপনাকে দেখাবে। তো আমি গেলাম না কোনো জায়গায়। এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে আমার ড্যাশবোর্ড। সো আমি এবার হচ্ছে জেনারেল সেটিংসে যাব। জেনারেল সেটিংস থেকে এখানে এই যে পেজ ক্যাশ, এটাকে আমি টিকমার্ক দিয়ে সেভ অল চেঞ্জেস দিব। সেভ অল চেঞ্জেস দিছি। এরপর হচ্ছে এই যে পারফরমেন্সের এখান থেকে আমি এই যে পার্ক অল ক্যাশেস, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করছি, ডান। এবার আমি আবার, সো দুইটাতে কি ছিল আরেকবার একটু দেখান। এখানে 86, এখানে 88। এবার আমি অ্যানালাইজে ক্লিক করব আবার। এখানে হচ্ছে আমি দেখছিলাম 55, আমি আবার রিটেস্টে দিব। সেম, এটাকে আমি আবার স্টার্ট টেস্টে দেব। দেখি এবার আমার কি অবস্থা। এই যে দেখেন 90% হয়ে গেছে, ডেস্কটপে এটা 95%। সো হয়েছে, ইনক্রিজ হয়েছে। দেখেন একটা প্লাগইন দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিডটাকে ইনক্রিজ করা পসিবল হয়েছে। যদিও এই ওয়েবসাইটে আহামরি কিছু নাই, শুধু কয়েকটা কন্টেন্ট আছে আর কয়েকটা পেজ আছে। বাট আপনাদেরকে তো প্রুভেন রেজাল্ট তো দেখাই দিলাম কিভাবে ওয়েবসাইটটাকে স্পিড করা যায়। আরও অ্যাডভান্স জিনিস আছে কিন্তু ওইগুলো আপনাদের জন্য এখন না। দ্যাটস ওয়াই আর কি যতটুকু স্টার্টিংয়ে পসিবল ওইটা আর কি দেখাই দিলাম। জিটি ম্যাট্রিক্স এটাতে দেখাচ্ছে, এখানে মনে হইতেছে কমে গেছে সামহাও। এখানে কি বলতেছে, এই যে এখানে ওই প্রবলেমগুলোর কথা বলতেছে, এই যে রেন্ডারিং ব্লকিং রিসোর্সের কথা বলতেছে, রেসপন্স টাইমের কথা বলতেছে। যাই হোক এগুলো আপনারা বুঝবেন না, ইভেন অনেক জিনিস আমি নিজেও বুঝি না, কারণ হচ্ছে আমি আম নট এ ডেভেলপার। এখানে অনেক কাস্টম কোড থাকে যেটা হচ্ছে ভিতরের এন্ডের থেকে কাজগুলো করতে হয়। ঠিক আছে, এটা আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। তো এরকম করে আপনাদেরকে প্লাগইনটাকে ইউজ করে দেখতে হবে যে আমার কাজে দিছি কিনা। যদি কাজে না দেয় সাথে সাথে প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিতে হবে। কারণ ওই প্লাগইনটা থাকা মানে হচ্ছে আমার ওয়েবসাইটের একটা স্পেস ইউজ হওয়া, আর স্পেসের মানে ওয়েবসাইটের স্পেসটা ইউজ হওয়া মানে হইতেছে আমার এটা লোডিংয়েরও কী হবে, ব্যাঘাত ঘটাবে। ক্লিয়ার? এইভাবে আমার ওয়েবসাইটের অপটিমাইজ করতে হবে। তো ওয়েবসাইট স্পিডটাও ম্যাটার অন পেজের সাথে, দ্যাটস ওয়াই আর কি আমি জিনিসটা দেখাই দিলাম। ওকে, এবার হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিব। এরপর হচ্ছে আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব, দেন হচ্ছে আমাদের শেষ ক্লাস। ওকে, অলমোস্ট আমি অনেকের অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি, আর আমাদের আজকের মানুষ কম, বুঝলাম না কেন। আচ্ছা, এমডি আসাদুজ্জামান সাগর, জি আছি। এরপর হচ্ছে একরাম আহমেদ, একরাম আহমেদ নাই। এরপর হচ্ছে সায়াদ এইচ সানি, জি আছি। ওকে। এরপর হচ্ছে গোলাম সারওয়ার, গোলাম সারওয়ার নাই। আচ্ছা, এরপর হচ্ছে রাসেল চৌধুরী, এরপর খাদিজা আক্তার, প্রেজেন্স ভাইয়া। ওকে। এরপর হচ্ছে সুবাইল হোসেন আছেন, দেন হচ্ছে ইএইচ খান, আচ্ছা
এটা ডাইকা লাভ নাই। আচ্ছা, এরপর হচ্ছে মাহমুদুল হাসান, আর মনে হয় নাই, 14 জন ছিল। মাহমুদুল হাসান নাই। ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নাই। তামান্না আলম, তামান্না আলম নাই। এরপর হচ্ছে মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আইয়ুব খান নাই। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দেই, 4 তারিখ মানে নেক্সট বৃহস্পতিবার হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এবং লাস্ট ক্লাস ফ্রিল্যান্সিং এর। এরপরে আমার আরো 3টা ক্লাস আছে, বলে দিলাম আর কি, মনে করাই দিলাম। হ্যাঁ, এবার বলেন, কোশ্চেন বলেন, কার কি কি কোশ্চেন আছে। কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে।